জি ভাই, আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আবার চলে আসলাম এসএসসি অ্যাকাউন্টিং এর আরেকটি ক্লাস নিয়ে। আমরা অলরেডি কিন্তু আমাদের এই শর্ট সিলেবাসের উপর বেশ কয়েকটা ক্লাস করে ফেলেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কোন ক্লাসটা করব? আজকে আমরা আমাদের অধ্যায় ৯ র্যামিল চ্যাপ্টারটি যেটি রয়েছে সেই র্যামিল চ্যাপ্টারটি হচ্ছে আজকে আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? তো র্যামিলের মধ্যে কি কি ভুল রয়েছে, র্যামিল কি, সেই ভুলগুলো পড়ে কিভাবে আসতে পারে, র্যামিলের যে ম্যাথ গুলো রয়েছে সেই সবকিছু নিয়ে হচ্ছে আজকে ক্লাসের মধ্যে আমরা কথা বলার চেষ্টা করব। তো ক্লাসটিতে তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। আই হোপ র্যামিল চ্যাপ্টারের মধ্যে তোমাদের আর তেমন বেশি সমস্যা থাকবে না। তো তোমরা সবাই ক্লাসের মধ্যে তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই জয়েন করলে আজকে যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আমরা শুরু করে দিতে পারবো। তো দেখে নেই কারা কারা অলরেডি তোমরা ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছো। দেখতে পাচ্ছি অলরেডি তোমরা বেশ কিছুজন জয়েন করে ফেলেছো। রাকিব, তারপর হচ্ছে কানিজ, নিবিড়, রাসেল, তোমরা সবাই মোটামুটি জয়েন করে ফেলেছো। নিবিড় জিজ্ঞেস করছো কেমন আছি? জি ভাইয়া ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? দেখতে পাচ্ছি তাজিম এসে পড়েছো। আচ্ছা ফাইন। তোমরা তাড়াতাড়ি ক্লাসের মধ্যে জয়েন করে ফেলো। ক্লাসের মধ্যে জয়েন করলেই তখনই হচ্ছে আমার যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি হচ্ছে আমরা শুরু করে দিতে পারবো। তারপর তানজিন এসে পড়েছো, নূরজাহান এসে পড়েছো। রাসেল হচ্ছে তার সকল ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন করে দিয়ে দিচ্ছে। তো তোমরা তোমাদের যে ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে মেনশন করে দাও। সবাই যদি ক্লাসের মধ্যে এসে পড়ে তাহলেই আমরা সবাই ক্লাসে শুরু করে দিতে পারবো। অর্ণব এসে পড়েছে। তারপর সানবিন হচ্ছে তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিচ্ছে। ইভাও তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিচ্ছে। আচ্ছা ফাইন। আমাকে একটু কাইন্ডলি শিওর হয়ে বলে দিও যে আমার সাউন্ড সব ঠিক আছে নাকি। আজকেও হচ্ছে অন্য দিনের মতো বাইরে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই কারণে হচ্ছে আমি একটু কি করেছে আমার ঘর থেকে অন্য ঘরে এসে ক্লাসটা নিচ্ছি। তো আমাকে একটু শিওরলি বলে দিও যে আমার সাউন্ড বা ভিডিও বা অডিওতে কোনো ধরনের সমস্যা হচ্ছে নাকি। আচ্ছা, তো তাসফিয়া এসে পড়েছো। তাসফিয়া বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু, আমি ভালো আছি, তোমার কি অবস্থা? তারপর সারা এসে পড়েছো। মিম, নূরজাহান। আচ্ছা ফাইন, মিম বলছো সবকিছু ক্লিয়ার আছে। তো আফরিন, তারপর ঈশিতা সবাই বলছো যে সাউন্ড ক্লিয়ার আছে, তাহলে আমাদের যে ক্লাসটি রয়েছে সেটা আমরা শুরু করতে পারি, কারণ অলরেডি হচ্ছে 4:10 বেজে গিয়েছে। তাহলে আমরা আমাদের এই ক্লাসটি শুরু করে দিই। প্রথমত আমাদের জানা দরকার যে র্যামিল নিয়ে যেহেতু পড়ছি, র্যামিল বলতে কি বোঝায় সে সম্পর্কে জানা দরকার আমাদের। তো র্যামিলের ধারণা, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একটা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই বিভাগে ভাগ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে র্যামিল। কি করা হচ্ছে, আমরা কাজ করি হচ্ছে হিসাবের যে খতিয়ান মানে হিসাবের যে খতিয়ান গুলো রয়েছে সেই খতিয়ানের হিসাবগুলোকে নিয়ে হচ্ছে আমরা কি তৈরি করি, এই র্যামেলটা তৈরি করি। তো খতিয়ানের হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য আমরা যে এতক্ষণ ম্যাথ করে আসলাম, আমরা কি করেছি, আমরা প্রথমত লেনদেনকে শনাক্ত করি, বিশ্লেষণ করি, তারপর সেটাকে হচ্ছে জাবেদায় এবং খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত করি। তো এই স্টেপ পর্যন্ত আমাদের কোন ধরনের সমস্যা হয়েছে নাকি কিংবা ভুল হয়েছে নাকি সেটা যাচাই করার জন্য আমরা কি করে থাকি, এই র্যামিল তৈরি করে থাকি। তো খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোন নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই দুই ভাগে ভাগ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই বলা হয়ে থাকে হচ্ছে র্যামিল। সো র্যামিলের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে খতিয়ানে কোনো ধরনের গাণিতিক ভুল নেই। আমরা দেখব যোগ করার পর আমাদের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সেম হচ্ছে নাকি। যদি সেম হয়ে যায় তখন ধরে নেওয়া হয় যে খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই। এখানে কিন্তু একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে সাধারণত, কারণ এমন অনেক সময় হয় যে দুই পাশে হয়তো আমাদের টাকার অঙ্ক মিলে গিয়েছে, স্টিল আমাদের র্যামিলের মধ্যে কোনো না কোনো ভুল রয়েছে বা হিসাব খাতে কোনো ভুল হয়েছিল। এরপরও আমাদের খতিয়ান বা খতিয়ানের উদ্ধৃতিগুলো দিয়ে আমাদের যে র্যামিল তৈরি করা হয়েছে সেটা মিলে গিয়েছে। তো এই কারণে সাধারণত ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে। সাধারণত ধরে নেওয়া হয় যে আমাদের গাণিতিক কোনো শুদ্ধতার মধ্যে আমাদের কোনো ঝামেলা নেই, একদম সবকিছু ঠিক রয়েছে। বাট মাঝে মাঝে এমন হয় যে দুই পাশ মিলে যাওয়ার পরেও আমাদের খতিয়ানের মধ্যে, খতিয়ানের থেকে যে আমরা উদ্ধৃতিগুলো নিয়ে র্যামিল তৈরি করি সেই র্যামিলের মধ্যে কোনো সমস্যা থাকতেই পারে। তো র্যামিল কেন তৈরি করা হয়ে থাকে বা র্যামিলের উদ্দেশ্যগুলো কি? তো র্যামের উদ্দেশ্য সমূহ হচ্ছে নিম্নরূপ: জাবেদা এবং খতিয়ানে লেনদেন গুলাকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা
তা যাচাই করার জন্য আমরা মেইনলি হচ্ছে এই র্যামিল তৈরি করে থাকি। সো জাবেদা এবং খতিয়ানের মধ্যে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা এটাই হচ্ছে আমাদের র্যামিলের একটা মুখ্য উদ্দেশ্যের মধ্যে গিয়ে পড়ছে। আর্থিক বিবরণী তথা বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা সহজ হয়ে থাকে এই র্যামিলের মাধ্যমে। আমরা কিন্তু চাইলেই কি করতে পারি, খতিয়ানের যে উদ্বৃত্তগুলো রয়েছে সেই উদ্বৃত্ত থেকে ডাইরেক্ট হচ্ছে আমাদের আর্থিক বিবরণী তৈরি করা পসিবল। কিন্তু র্যামিল থেকে তৈরি করলে সেটা খুঁজে বের করা সহজ হয়। এই কারণেই আমরা কি করি? আমরা আর্থিক বিবরণী তথা বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য মেইনলি হচ্ছে আমরা র্যামিল প্রস্তুত করে থাকি। কারণ র্যামিল থেকে এটা প্রস্তুত করাটা খুবই পরিমাণে হচ্ছে ইজি। যদি হচ্ছে আমাদের সামনে শুধুমাত্র উদ্বৃত্তগুলা দিয়ে দেয়, সেখান থেকে বের করাটা কিছুটা কষ্টকর হয়ে যায়। এখানে এই র্যামিলের মধ্যে সবগুলা হচ্ছে একটু সংঘবদ্ধভাবে থাকে। সম্পদ এবং ব্যয়গুলো একপাশে রয়েছে, দায়, আয়, মালিকানা সত্ত্বগুলো একপাশে রয়েছে। সো খুঁজে বের করাটা হচ্ছে ইজি হয়। জাবেদ এবং খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা আমাদের পক্ষে খুবই ইজি হয়ে যায়। আবার দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী জাবেদা এবং খতিয়ানের লেনদেনগুলো লিপিবদ্ধ হয়েছে নাকি তা হচ্ছে আমাদের নিশ্চিত হওয়া পসিবল হয়। যে অনেক সময় হয় হয়তো আমরা কোনো লেনদেনের মধ্যে ভুল করে ফেললাম। লেনদেনকে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমরা কি করিনি, আমরা লিপিবদ্ধ করিনি। তো ওই মোতাবেক হচ্ছে কি করতে পারি, আমরা র্যামিলের মধ্যে সেটা পরীক্ষা করতে পারি যে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতির সঠিক প্রয়োগ করেছি নাকি। খতিয়ানের সকল যে অ্যাসেট থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতে খুবই হচ্ছে সময় এবং শ্রমের অপচয় হচ্ছে রোধ হয় এবং র্যামিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে বেশ ভালো হচ্ছে একটা ধারণা পাওয়া পসিবল। তো র্যামিলটার মেইন উদ্দেশ্য কি? গাণিতিক শুদ্ধ যাচাই করা হচ্ছে আমাদের এই র্যামিলের হচ্ছে মেইন উদ্দেশ্যের মধ্যে গিয়ে পড়ছে। তো তারপরে জেনে নেওয়া দরকার যে র্যামিলের ছকটা কেমন হবে। সত্যি কথা বলতে র্যামিলের জন্য হচ্ছে আমাদের প্রচলিত কোনো ছক নেই। আমাদের যে হিসাব বিজ্ঞানের সংস্থাগুলো রয়েছে সেখান থেকে আমাদের র্যামিলের জন্য পারফেক্টলি কোনো ছক দেওয়া হয়নি। যেটা করা হয়, জাবেদার ছককেই মেইনলি আমরা এই র্যামিলের ছক হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু একটা পার্থক্য হচ্ছে, আমরা সাধারণত জাবেদার মধ্যে তারিখ উল্লেখ করে থাকি। এখানে তারিখের জায়গায় ইউজ করা হয়ে থাকে ক্রমিক কিংবা কোড নং ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ক্রমিক নং এই ওয়ার্ডটাই বেশি ইউজ করা হয়। উপরে আমরা কি লিখবো? উপরে আমরা লিখবো হচ্ছে প্রতিষ্ঠানের নাম। যেই প্রতিষ্ঠানে র্যামিল তৈরি করছি সেই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। মনে করো এবিসি কোম্পানি তৈরি করা হচ্ছে। সো আমরা এখানে উপরে লিখে দিব হচ্ছে আগে এবিসি কোম্পানি। তার নিচে লিখে দিব হচ্ছে আমরা র্যামিল। আমরা যেই বিবরণী প্রস্তুত করছি সেই র্যামিলটা এখানে লিখে দিব এবং এখানের মধ্যে কি লেখা হয়, আমরা যেই হিসাবকালের জন্য আমাদের র্যামিলটা প্রস্তুত করছি সেই হিসাবকালের একদম শেষ তারিখটা আমরা এখানের মধ্যে উল্লেখ করি। সো কি করা হচ্ছে এখানের মধ্যে, আমাদের হিসাবকালের শেষ তারিখ আমরা এই র্যামিলের মধ্যে আমরা উল্লেখ করছি। তো মনে করো যদি এমন হয় যে ২০২০ সালের হচ্ছে আমরা এই র্যামিল প্রস্তুত করেছি, তাহলে এখানে লিখে দিব ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের। এই কথাটা আমাদের লিখতে হবে। তারপর নিচে ঘরটা কেমন হবে, ৫ টা টোটাল হচ্ছে এখানে কলাম থাকবে। ৫ টা কলাম। এখানে কি কলাম থাকবে? প্রথমটা হচ্ছে ক্রমিক নং, তারপরটা হচ্ছে হিসাবের শিরোনাম অথবা বিবরণ দিয়েও লেখা পসিবল। বাট হিসাবের শিরোনামটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সিম্পল একটা ঘর আমরা ইউজ করে থাকি র্যামিলের মধ্যে। তো এবার হচ্ছে র্যামিলের তৈরি করার টাইমে গিয়ে আমাদের অনেকগুলো ব্যাপারে হচ্ছে একটু ভালো মতো খেয়াল রাখতে হয়। এবার সেই সকল ব্যাপারগুলোর দিকে হচ্ছে আমরা বেশি মনোযোগ দিব। আচ্ছা। তো রাসেল জিজ্ঞেস করছো যে এই অধ্যায় থেকে কি র্যামেল ছাড়া অন্য কিছু আসবে? চিত্রশীলতা যেহেতু বাদ। সত্যি কথা বলতে 4th চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে কিন্তু 4th চ্যাপ্টার থেকে আসলে কোশ্চেন আসবে। কারণ র্যামের থেকে সিঙ্গেল কোশ্চেন আসা পসিবল না। তো ধরেই নেওয়া যায় যে আমাদের ব্যয়ের পরিমাণ নির্ণয়, আয়ের পরিমাণ নির্ণয় এই জিনিসগুলো আমাদের দিয়ে দিবে। ঠিক আছে? মানে এই ব্যাপারগুলোতে আমাদের একটু হচ্ছে সাবধান থাকা লাগবে। যদিও 4th অধ্যায় আমাদের পরীক্ষায় নেই। সো 4th অধ্যায়ের থেকে যে এমসিকিউ আসতে হয়তো এমসিকিউ গুলো আসবে না। বাট এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই পরিমাণে বেশি। কারণ র্যামেল এর সাথে এই মুনাফা জাতীয় আয় ব্যয়ের যে চ্যাপ্টারটা রয়েছে বা 4th অধ্যায় সেটা খুবই হচ্ছে কানেক্টেড একটা চ্যাপ্টার। সো ধরে নেওয়া যায় যে ওই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন দিবেই। ঠিক আছে? তো আমরা যেটা করব যে পরীক্ষার মধ্যে আমরা এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ে যাব। যাতে করে আমরা রিস্ক ফ্রি থাকতে পারি। পরীক্ষায় কোয়েশ্চেন আসলে যাতে করে আমরা অ্যান্সার করতে পারি। কারণ র্যামেল খুব ইজি একটা চ্যাপ্টার। এখান থেকে আমরা খুব ইজিলি হচ্ছে অ্যান্সার করতে পারি। তো যদি এমন হয় যে আমরা এই 4th চ্যাপ্টার পড়ে গেলাম না, বাট র্যামেল পড়ে গেলাম, দেখা যাবে এক্সামের মধ্যে গিয়ে হয়তো র্যামেল অ্যান্সার করাটা পসিবল হবে না। তাই 4th চ্যাপ্টারটা আমরা পড়ে ফেলবো। 4th চ্যাপ্টারের মধ্যে খুব বেশি কিছু পড়া লাগবে না। জাস্ট আমরা আমাদের বইয়ের যে ম্যাথ গুলো রয়েছে সেই ম্যাথ গুলো প্র্যাকটিস করব। জাস্ট আমাদেরকে চিনতে হবে যে কোনগুলো মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, এই জিনিসগুলোর প্রতি আমাদেরকে একটু ভালো মতো খেয়াল রাখা লাগবে। ঠিক আছে? আমি দরকার হলে এই ক্লাসের মধ্যে ছোট করে 4th চ্যাপ্টার একটা ওভারভিউ দিয়ে যাব। যাতে করে পরীক্ষায় আসলে আমরা হচ্ছে অ্যান্সার করতে পারি। তাই 4th চ্যাপ্টারটা আসলে এখানের মধ্যে মিস করা পসিবল হবে না। ঠিক আছে?
তো এবার আমরা দেখে নিই যে র‍্যামের প্রস্তুতকরণে আমাদেরকে কোন কোন বিষয়গুলোকে খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখা লাগবে। প্রথমত মজুদ পণ্যের ব্যাপারটা, ঠিক আছে? তো মজুদ পণ্যের ব্যাপারে মনে রাখা দরকার, মজুদ পণ্য নিবন্ধনের বেলায় আমরা প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্যকে র‍্যাম-এর তারিখে ব্যয় বা খরচ হিসেবে দেখাবো। সো প্রারম্ভিক মজুদ পণ্য কি হিসেবে দেখানো হয়? ব্যয় অথবা খরচ হিসেবে গণ্য করে আমরা র‍্যাম-এর মধ্যে ডেবিট কলামে দেখিয়ে দিব। কিন্তু সমাপনী মজুদ পণ্যকে আমরা র‍্যাম-এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারব না। তাই মজুদ পণ্যের বেলায় কি করতে হবে? মজুদ পণ্যের বেলায় আমাদের প্রারম্ভিকটা আমাদের ম্যাথের মধ্যে আসবে। প্রারম্ভিক মজুদ পণ্য আমরা র‍্যাম-এর মধ্যে আনবো। কিন্তু সমাপনী মজুদ পণ্য কি করব না? আমরা র‍্যাম-এর মধ্যে অন্তর্ভুক্ত করব না। প্রারম্ভিক মজুদ পণ্য একটা ব্যয়, আর সমাপনী মজুদ পণ্য একটা সম্পদ। তো এই প্রারম্ভিক মজুদ পণ্য যেহেতু সম্পদ, আর প্রারম্ভিক মজুদ পণ্য যেহেতু ব্যয়, ব্যয়কে ডেবিট পাশে আনা হয়। তাই আমরা কি করব? এই সমাপনী যে মজুদ পণ্য এটাকে না এনে প্রারম্ভিক মজুদ পণ্যকে আমরা র‍্যাম-এর ডেবিট দিকে বসাবো। সমাপনী মজুদ পণ্যকে র‍্যাম-এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না কেন? কারণ সমাপনী মজুদ পণ্যের মানে যে মজুদ পণ্য সেটা খতিয়ানের উদ্বৃত্ত না। আমরা কিন্তু সমাপনী মজুদ পণ্যের জন্য কোন খতিয়ান প্রস্তুত করি না। আমরা সাধারণত জানি যে তোমাকে হয়তো তোমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম, মজুদ প্রস্তুতের জন্য মেইনলি ২ টা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা কালীন মজুদ, কি বললাম? একটা কালীন মজুদ পদ্ধতি, আরেকটা অবিরত মজুদ পদ্ধতি। এটা তোমাদের বইয়ের বাইরে, বাট বুঝানোর সুবিধার্থে এটা একটু জেনে নেওয়া দরকার যে অবিরত মজুদ পদ্ধতি আর কালীন মজুদ পদ্ধতি, এই ২ টা পদ্ধতি ব্যবহার করা পসিবল। তো আমরা ম্যাথ করার টাইমে গিয়ে কালীন মজুদ পদ্ধতি ব্যবহার করে থাকি। যেখানের মধ্যে কি করা হয়? প্রারম্ভিক মজুদ পণ্যের জন্য আমরা একটা হিসাব তৈরি করি, কিন্তু সমাপনী মজুদ পণ্যের জন্য কোন হিসাব বা খতিয়ান তৈরি করা হয় না। জাস্ট বছরের শেষে গিয়ে দেখা হয় গোডাউনের মধ্যে কয়টা পণ্য পড়ে আছে, ওইটাকেই আমরা সমাপনী মজুদ পণ্য হিসেবে কাউন্ট করে থাকি। আলাদা করে সমাপনী মজুদ পণ্যের জন্য আমাদের কি করা হয় না? কোন ধরনের হিসাব সংরক্ষণ করা হয় না। যেহেতু আমরা সমাপনী মজুদ পণ্যের জন্য কোন ধরনের হিসাব সংরক্ষণ করছি না, আমরা কোন খতিয়ান প্রস্তুত করছি না, এবং খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে আমরা র‍্যাম-এল তৈরি করে থাকি। এই কারণে এই সমাপনী মজুদ পণ্যকে আমরা র‍্যাম-এল এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারব না। আর সমাপনী মজুদ পণ্য এটা অলরেডি ক্রয় এবং প্রারম্ভিক মজুদ পণ্য এই ২ টার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই কারণে এটাকে আমাদের এক্সট্রা করে আর দেখানোর দরকার নেই। মনে করো আমার মানে দিনের শুরুতে, মনে করো তুমি একজন চিপস বিক্রেতা। তো দিনের শুরুতে তোমার কাছে ১০ প্যাকেট চিপস ছিল। দিনের শেষে তুমি কি করলা? সারাদিনে তুমি কি করলা? যে তুমি আরো ৪ প্যাকেট চিপস তুমি ক্রয় করেছো। তো তোমার কাছে কত প্যাকেট চিপস রয়েছে? তোমার কাছে ১৪ প্যাকেট চিপস রয়েছে। তো ১৪ প্যাকেট চিপসের ব্যয় কিন্তু তুমি অলরেডি দেখিয়ে দিয়েছো। তো বছরের শেষে গিয়ে দেখলে বা এই দিনের শেষে গিয়ে দেখলে তুমি ৫ টা চিপস বিক্রি করতে পেরেছো। তোমার কাছে ৯ টা চিপস এখনো পড়ে আছে। ১৫ টার মধ্যে ৯ টা চিপস কি করেছো? তোমার পড়ে আছে, আর ৫ টা চিপস তুমি বিক্রি করতে পেরেছো। সো এই ৯ টা চিপসের মূল্য কিন্তু অলরেডি এই ১৪ টা চিপসের মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এইখানে আমরা দেখিয়ে এসেছি। এই কারণে আমরা সমাপনী মজুদ পণ্যকে আর আলাদা করে দেখাবো না। কারণ সমাপনী মজুদ পণ্যের যে মূল্য সেটা অলরেডি এই যে ৳৪ দিয়ে আমি ৪ টা পণ্য ক্রয় করলাম, এই ৪ টা পণ্য ক্রয়, আর এই ১০ টা পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য। এদের মধ্যে অলরেডি ইনক্লুড করা রয়েছে। এই কারণে আলাদা করে এই ব্যয়টাকে আমরা দেখাই না। এটার জন্য আমরা খতিয়ান প্রস্তুত করি না। এই কারণে আমাদের র‍্যাম-এল এর মধ্যে সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য আসে, বাট সমাপনী মজুদ পণ্যকে আমরা অন্তর্ভুক্ত করি না। কিন্তু যদি আমাদের পরীক্ষার মধ্যে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, অথবা বিক্রিত পণ্যের ব্যয় যদি আমাদের র‍্যাম-এল এর মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে, তখন একমাত্র কি করব? তখন আমাদের উল্টা কাজ হবে। সমন্বিত ক্রয় থাকলে আমরা কি করব না? আমরা প্রারম্ভিক মজুদ পণ্যকে অন্তর্ভুক্ত করব না। প্রারম্ভিক মজুদ আর ক্রয় এই ২ টাকে অন্তর্ভুক্ত করা হয় না। তখন যেটা করা হয়, তখন আবার সমাপনী মজুদ পণ্য কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। সো এই পার্টটা আমাদের খুবই ঝামেলা করার একটা পার্ট। আর এইখান থেকে কোয়েশ্চেন দিবেই। মজুদ পণ্যের বেলায় আমরা কখনোই কি করি না? সমাপনী মজুদ পণ্যকে দেখাই না। আমরা সবসময় প্রারম্ভিক মজুদ পণ্যকে আমাদের র‍্যাম-এল এর মধ্যে অন্তর্ভুক্ত করি। কিন্তু যদি আমাদের প্রশ্নের মধ্যে সমন্বিত ক্রয় কিংবা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে, তখন গিয়ে আমরা আবার সমাপনী মজুদ পণ্যকে আনবো। তখন আমরা প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় এই দুটোকে নিয়ে আসবো না। এখানে বলা হচ্ছে যখন কিনা সমন্বিত ক্রয় কিংবা বিক্রিত পণ্যের ব্যয় র‍্যাম-এল এ অন্তর্ভুক্ত হয়, তখন প্রারম্ভিক মজুদ পণ্যকে র‍্যাম-এল এ অন্তর্ভুক্ত না করে সমাপনী মজুদ পণ্যকে র‍্যাম-এল এর ডেবিট কলামে সম্পদ হিসেবে দেখানো হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয়, সমাপনী মজুদ পণ্য সম্পদ। এখন খেয়াল করে দেখো কেন আমরা সমন্বিত ক্রয় থাকলে এই প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয়কে দেখাই না। খেয়াল করে দেখো, এই যে সমন্বিত যে ক্রয় দেওয়া রয়েছে, সমন্বিত ক্রয় সমান কি? সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুদ
যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। যদি হচ্ছে আমরা এই সমাপনী ক্রয়ের সাথে যদি আমরা কি করি, সমাপনী মজুদ পণ্যকে হচ্ছে আমরা যোগ করে দিই। মনে করো এর সাথে আমরা সমাপনী কি করে দিলাম? যোগ করে দিলাম। কারণ আমরা সমন্বিত ক্রয় আনলে আমরা আমরা রেমিলের মধ্যে সমাপনী মজুদ পণ্যকে অন্তর্ভুক্ত করি। তো যদি এদের যোগ করে দিই, খেয়াল করে দেখো সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। তো সমন্বিত পণ্যের মাইনাস দেওয়া রয়েছে, একবার প্লাস দেওয়া রয়েছে। ২ টা কাটাকাটি করে কিন্তু আমাদের কত বের হয়ে গেল? ২ টা কাটাকাটি করে আল্টিমেটলি পড়ে আছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় পড়ে আছে। তার মানে আমরা কিন্তু কোয়েশ্চেন এর মধ্যে নরমালি সমাপনী মজুদ পণ্যকে দেখাই না। আমরা কোয়েশ্চেন এর মধ্যে নরমালি হচ্ছে প্রারম্ভিক মজুদ আর কি নিট ক্রয়কে দেখাই। সো যখন কিনা সমন্বিত ক্রয় আর সমন্বিত পণ্যকে দেখাবো তখন যে ভ্যালু আসবে প্রারম্ভিক মজুদ আর নিট ক্রয় যোগ করলে সেম ভ্যালুটাই আসবে। এই কারণে সমন্বিত ক্রয় দেওয়া থাকলে আমরা সমাপনী মজুদ পণ্যকে আনবো, তখন আমরা প্রারম্ভিক মজুদ পণ্যকে হচ্ছে আনবো না। তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে আমি উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো যে আমাদের কোয়েশ্চেন এর মধ্যে প্রারম্ভিক মজুদ একটু আগে যে দেখলাম প্রারম্ভিক মজুদ দেওয়া আছে মনে করো ১০ টা, ঠিক আছে? প্রারম্ভিক দেওয়া আছে কত? ১০ টা পণ্য দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য। আমাদের ক্রয় দেওয়া আছে কত? ৪ টা। তাহলে ২ টা যোগ করলে কত হয়? ২ টা যোগ করলে আমাদের এই যোগ করলে বের হয়ে যায় হচ্ছে যোগফল কত? ৳১৪ বা ১৪ টা পণ্য। ঠিক আছে? এটা হচ্ছে আমরা একটা পার্ট দেখলাম। এবার আমাদের বলা রয়েছে কোয়েশ্চেন এর মধ্যে ৯ টা কি? ৯ টা হচ্ছে আমাদের সমপরিমাণ মজুদ পণ্য। ১৪ থেকে ৯ মাইনাস করলে কত হয় বলতো? ১৪ থেকে ৯ মাইনাস করলে হয় হচ্ছে ৫। এটাকেই বলছি হচ্ছে আমরা সমন্বিত ক্রয়। এই যে পানিবুত পণ্য যোগ আ ক্রয় মানে সমপরিমাণ পণ্য, এটাকে আমরা বললাম হচ্ছে কি? সমন্বিত ক্রয়। তো সমন্বিত ক্রয় দেওয়া আছে কয়টা? সমন্বিত ক্রয় দেওয়া আছে হচ্ছে ৫ টা। তো সমন্বিত ক্রয় থাকলে পরীক্ষার মধ্যে আমরা কি এড করব? পরীক্ষার মধ্যে আমরা উত্তর দেওয়ার টাইমে গিয়ে সমপরিমাণ উত্তরকে এড করব। তো সমপরিমাণ দেওয়া আছে কত? ৯। ৫ যোগ ৯ কত হয়? ৫ যোগ 9 হয় হচ্ছে ১৪। তো খেয়াল করে দেখো, আমরা যদি সমন্বিত ক্রয় এবং যদি হচ্ছে আমরা মজুত পণ্যকে সমন্বিত পণ্য বসাই, তাহলেও যেই ভ্যালু আসে ১৪। আমরা যদি পারমাণবিক মজুত পণ্য আর ক্রয়কে দেখাই তখন ওই সেম ভ্যালুই আসে ১৪। সো ২ টা একটা দেখাইলেই চলে। আইদার আমরা আমাদের র‍্যামিলের মধ্যে সমন্বিত ক্রয় আর সমন্বিত পণ্য দেখাবো, অথবা শুধু ক্রয় আর পারমাণবিক উৎপন্ন দেখাবো। ঠিক আছে? সো পরীক্ষায় সমন্বিত উৎপন্ন যদি আমার সমন্বিত ক্রয় দেওয়া থাকে তখন আমরা পারমাণবিক উৎপন্নকে আনবো না। তখন আমরা সমন্বিত আ ক্রয় থাকলে আমরা সমন্বিত উৎপন্নকে আনবো। তা আই হোপ তোমাদের মজুত পণ্যের মধ্যে গিয়ে অন্তত আর সমস্যা হবে না। আর যদি কারো কোয়েশ্চেন থাকে যে কেন হচ্ছে সমন্বিত ক্রয় থাকলে পারমাণবিক মজুত পণ্যকে অন্তর্ভুক্ত না করে সমন্বিত পণ্যকে অন্তর্ভুক্ত করি, আই গেস তোমাদের ওই কনফিউশনটা হচ্ছে দূর হয়ে গিয়েছে। বাট স্টিল তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আরেকবার দেখে নিই। থাকলে আমি আরেকবার অ্যানসার করে তারপরে হচ্ছে আমি পরের পার্ট গুলোতে যাব। আচ্ছা, সো ইমতিয়াজ বলছো র‍্যামিল টপিকটা অনেক সহজ এবং এটা তোমার অনেক ফেভারিট। ইয়েস, সত্যি কথা বলতে আমারও হচ্ছে অনেক ফেভারিট চ্যাপ্টার একটা ছিল। ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে সবসময় হচ্ছে অ্যানসার করতাম। বাট মাঝে, মাঝে যদি হচ্ছে এমন হয় পরীক্ষায় গিয়ে হচ্ছে র‍্যামিল মিলে নাই। সত্যি কথা বলতে তখন এত বেশি পরিমাণে হচ্ছে ভয় লাগে। আর তখন এত পরিমাণে হচ্ছে মেজাজ খারাপ হয়ে যায় যেটা বলার মতো না। ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে র‍্যামিল অ্যানসার করতে গেলে অবশ্যই মাথা ঠান্ডা করে তারপর হচ্ছে অ্যানসার করা লাগবে। যাতে করে পরীক্ষায় হচ্ছে আমরা ভুল করে দিয়ে না আসি। আচ্ছা। তো আই হোপ তোমাদের এই মজুত পণ্যের পার্টের মধ্যে হচ্ছে আর কোন ধরনের সমস্যা নাই। না থাকলে আমরা পরবর্তী পার্ট গুলোর মধ্যে চলে যেতে পারি। তো এখানে বলা হচ্ছে যে মণিহারি। আমরা এবার কি নিয়ে কাজ করলাম? আমরা মজুত পণ্য নিয়ে কাজ করলাম। মনে রাখবা মজুত পণ্যের মতো মণিহারির ক্ষেত্রেও না একদম এক্সাক্টলি সেম কাজটা হয়। মণিহারি মজুদের ক্ষেত্রে প্রারম্ভিক মণিহারি কি করা হয়? প্রারম্ভিক মণিহারিকে ব্যয় হিসেবে র‍্যামিলে দেখাতে হবে। কিন্তু সমাপনী মণিহারিকে হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করব না। মজুত পণ্য আর মণিহারির ক্ষেত্রে এক্সাক্টলি সেম কাজটা হয়। আমরা যেমন মজুত পণ্যের বেলায় প্রারম্ভিককে দেখাই বা সমাপনীকে দেখাই না, ঠিক সেম ভাবে মণিহারির বেলাতেও হচ্ছে আমরা প্রারম্ভিক মণিহারি দেখাবো। কিন্তু সমাপনী মণিহারি কিংবা সমাপনী মণিহারির যার আরেকটা নাম হচ্ছে অব্যবহৃত মণিহারি, সেটাকে হচ্ছে আমরা কি করব না? আমরা র‍্যামিল এর মধ্যে অন্তর্ভুক্ত করব না। সো কোয়েশ্চেন এ যদি গিয়ে দেখি আমাদের অব্যবহৃত মণিহারির কোনো উদ্ধৃত দেওয়া রয়েছে, সেটা কিন্তু আমরা কখনোই আমরা র‍্যামিল এর মধ্যে অন্তর্ভুক্ত করব না। সমাপনী মণিহারির জায়গায় অব্যবহৃত মণিহারি এই ওয়ার্ডটা তোমাদের পরীক্ষার মধ্যে বেশি দেওয়া থাকে। সো অব্যবহৃত মণিহারি পরীক্ষায় আসবে না বা আমরা র‍্যামিল এর মধ্যে অন্তর্ভুক্ত করব না। কিন্তু প্রারম্ভিক মণিহারি এবং মণিহারি ক্রয় এই ২ টাকেই হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করব। আবার এখানে যেমন হচ্ছে একটা কন্ডিশন ছিল যে প্রারম্ভিক মজুত পণ্যের ক্ষেত্রে সমন্বিত ক্রয় দেওয়া থাকলে তখন গিয়ে আমরা সমাপনী মজুত পণ্যকে আসি। ঠিক সেম ভাবে মণিহারির ক্ষেত্রে যদি কখনো কোয়েশ্চেন এর মধ্যে আমাদের ব্যবহৃত মণিহারি দেওয়া থাকে, কি বললাম? যদি কোয়েশ্চেন এর মধ্যে কখনো আমাদের ব্যবহৃত মণিহারি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আবার কি আসবে? সেই ক্ষেত্রে গিয়ে আমরা প্রারম্ভিক মণিহারিকে কিংবা মণিহারি ক্রয়কে আমরা আনবো না।
প্রারম্ভিক মণিহারি কিংবা মণিহারি ক্রয়কে আমরা অন্তর্ভুক্ত করব না, তখন গিয়ে আবার কি করা হবে, ব্যবহৃত মণিহারি থাকলে তখন সমাপনী কিংবা অব্যবহৃত মণিহারিকে হচ্ছে অন্তর্ভুক্ত করতে হবে। এই পার্টটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, সত্যি কথা বলতে লেখা নাই, বাট পরীক্ষার মধ্যে আমি দেখেছি ২-১ বার এসেছে, তাই এটাকে একটু ভালো মতো আমি উল্লেখ করে দিলাম যে মজুত পণ্যের মতো এক্সাক্টলি সেম হচ্ছে মণিহারি। মণিহারির ক্ষেত্রে আমরা সমাপনী মণিহারিকে দেখাই না বা অব্যবহৃত মণিহারিকে আমরা দেখাই না, আমরা প্রারম্ভিক মণিহারিকে দেখাই। কিন্তু যদি আমাদের কোশ্চেনের মধ্যে এনি হাউ কি দেওয়া থাকে, ব্যবহৃত মণিহারি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ব্যবহৃত মণিহারি হচ্ছে সমন্বিত ক্রয়ের মতোই। সমন্বিত ক্রয় সূত্র কি? সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সমাপনী মজুত পণ্য। ঠিক আছে? এটাকে একটু মুছে দিই আমি। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা কি করতে পারি, ঠিক সেম ভাবে আমরা ব্যবহৃত মণিহারি সূত্র লিখতে পারি। এটা হচ্ছে এরকম যে ব্যবহৃত মণিহারি সমান, তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো এটা খাতার মধ্যে, যে ব্যবহৃত মণিহারি সমান হচ্ছে প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি ক্রয় মাইনাস অব্যবহৃত মণিহারি। এটাকে বলা হয়ে থাকে ব্যবহৃত মণিহারি, যে এই বছরে কত টাকার মণিহারি কি করেছি আমি ব্যবহার করেছি। ঠিক আছে? সো এই যে মণিহারি রয়েছে, যদি আমাদের এনিহাউ পরীক্ষার মধ্যে ব্যবহৃত মণিহারি দেওয়া থাকে, শুধু তখনই গিয়ে হচ্ছে আমাদের অব্যবহৃত মণিহারিটা আসবে। তখন গিয়ে প্রারম্ভিক মণিহারি কিংবা মণিহারি ক্রয় এই দুটার একটা হচ্ছে অন্তর্ভুক্ত করা হবে না। ওই যে তোমাদের প্রথম থেকে বলে আসছি আমি, যে তোমাদের চ্যাপ্টার কম হয়ে যাওয়ায় এক্সেপশনাল জিনিসগুলো তোমাদেরকে একটু ভালো মতো হচ্ছে শিখা লাগবে। এই কারণে যেটা, এটাও যদি একটু এক্সেপশনাল, খুবই রেয়ারলি আসে, বাট এই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে। ব্যবহৃত মণিহারি থাকলে তখনই গিয়ে অব্যবহৃত মণিহারি আসবে। এলস আমরা পরীক্ষার মধ্যে প্রারম্ভিক মণিহারি এবং ক্রয় জাস্ট এই দুটাকে হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করব। ক্রয় বলতে মণিহারি ক্রয়কে আমি বুঝাচ্ছি। ঠিক আছে? তো আই গেস তোমাদের মজুত পণ্য এবং হচ্ছে মণিহারি এই দুটার মধ্যে আর কোনো ধরনের সমস্যা নেই। রাসেল বলছো যে পুঞ্জীভূত অবচয় কি হচ্ছে ডেবিট নাকি ক্রেডিট? পুঞ্জীভূত অবচয় হচ্ছে আলটিমেটলি ডেবিট দিকে আসবে, সরি, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে আসবে। পুঞ্জীভূত অবচয় কি বলতো? পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটা বিপরীত সম্পত্তি হিসাব। আমরা কিন্তু পুঞ্জীভূত অবচয়কে যে কোনো সম্পদ থেকে হচ্ছে বাদ দিই। সম্পদ আসে ডেবিট দিকে, পুঞ্জীভূত অবচয় বাদ দিচ্ছি, তাই পুঞ্জীভূত অবচয় চলে আসবে ক্রেডিট দিকে। আর একটা ভালো মনে রাখার উপায় হচ্ছে, যে কোনো ধরনের সঞ্চিতি সাধারণত ক্রেডিট দিকে আসে। সাধারণত, যেহেতু অবচয় সঞ্চিতি বা পঞ্জীভূত অবচয় একটা সঞ্চিতি, এই কারণে এই অবচয় সঞ্চিতি চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে। বাট এটা আলটিমেটলি গিয়ে রিয়েল রিজনটা হচ্ছে এটা একটা হচ্ছে প্রতি সম্পদ হিসাব বা বিপরীত সম্পদ হিসাব। বিপরীত সম্পদ হিসাবটা হচ্ছে আমরা কোথায় আনি, এটাকে হচ্ছে আমরা সম্পদের উল্টা দিকে আনবো, এই কারণে বিপরীত সম্পদ চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে চলে আসবে। একজন জিজ্ঞেস করলে কালীন মজুদটা কি? কালীন মজুদটা হচ্ছে যে যেই পদ্ধতিতে সারা বছরে মজুদ পণ্যের হিসাব না করে জাস্ট শেষ দিনে গিয়ে দেখা হয় আমাদের কি পরিমাণে হচ্ছে মজুদ পণ্য পড়ে আছে, সেটাকে বলা হয় কালীন মজুদ, যেটা আমরা নরমালি ইউজ করি। এই মজুদ পণ্য সংরক্ষণের আরেকটা পদ্ধতি রয়েছে, অবিরত মজুদ পদ্ধতি, যে তোমরা ইউজ করো না। এখন এগুলো সম্পর্কে জাস্ট জানার দরকার নেই, জাস্ট একটু নামটা উল্লেখ করলাম জাস্ট বোঝানোর জন্য। তোমরা ইন্টারে গিয়ে তোমরা এই পার্ট গুলো বেশি পরিমাণে পাবা। ঠিক আছে? তো আপাতত তোমাদের কালীন মজুদ, অবিরত মজুদ এগুলো সম্পর্কে খুব বেশি কিছু জানা লাগবে না। আচ্ছা, সো নূরজাহান বলছো যে আর্থিক বিবরণী ক্লাসের টাইমে গিয়ে আর্থিক বিবরণী ছকের সবকিছু একসাথে করে হচ্ছে একটা চার্টে দিন, শিওর। আমি ট্রাই করব তোমাদের আর্থিক বিবরণী পড়ানোর টাইমে গিয়ে যে মানে প্রথমত একটা চার্টে দেওয়ার ট্রাই করব, প্লাস প্রত্যেকটা পার্ট থেকে, ছোট ছোট পার্ট থেকে হাইয়েস্ট কোন কোন টপিক গুলো তোমাদের লেভেলে আসতে পারে ওইগুলো হচ্ছে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে, নেক্সট সিরিয়ালে বেশ কটা ক্লাস হবে হচ্ছে আর্থিক বিবরণীর উপর। আজকে হচ্ছে আমরা আমাদের র্যামিলের পার্টটা শেষ করি। ঠিক আছে? আমাকে একটু কাইন্ডলি বলে নিও তোমাদের এই মজুত পণ্য আর মণিহারি এই ২ টার মধ্যে তোমাদের কোন ধরনের সমস্যা রয়েছে নাকি? আচ্ছা। তো দেখছি তোমাদের মজুত পণ্য আর মণিহারির মধ্যে তেমন বেশি একটা সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা চলে যাই আমাদের নেক্সট পার্টের মধ্যে। তো মজুত পণ্যের বেলায় আর মণিহারির বেলায় আমরা প্রারম্ভিককে আনি, সমাপনীকে আনি। এই ২ টা ছাড়া অন্য যেকোনো সম্পদের জন্য, স্পেশালি চলতি সম্পদ এবং চলতি দায়ের জন্য আমরা কখনোই প্রারম্ভিককে আনবো না। সবসময় কি করব আমরা? সবসময় আমরা সমাপনীকে হচ্ছে অন্তর্ভুক্ত করব। কি বললাম? যে আমরা যখন কিনা হচ্ছে মণিহারি এবং মজুত পণ্য এই ২ টার বেলায় আমরা কি করি? আমরা প্রারম্ভিককে অন্তর্ভুক্ত করি বা সমাপনীকে হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করি না। কিন্তু এই ২ টা ছাড়া যেকোনো চলতি সম্পদ আর চলতি দায়ের ক্ষেত্রে আমরা প্রারম্ভিককে অন্তর্ভুক্ত করব না। আমরা কি করব? আমরা সমাপনীকে হচ্ছে অন্তর্ভুক্ত করব। কেন? কারণ খেয়াল করে দেখো। আমি বললাম যে আমি একসময় অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। আমি পরীক্ষায় এই করতাম, সেই করতাম। কিন্তু এখন আমি কিছুই পারি না।
মানুষ কিন্তু কখনোই দেখবে না আমি 10 বছর আগে কি করে আসছি, মানুষ দেখবে যে এখন আমি কোন পজিশনে আছি। তো সম্পদ আর দায়ের বেলা তো সেম। আমার মাসের শুরুতে আমার হাতে কত টাকা ছিল ডাজন্ট ম্যাটার, বর্তমানে আমার হাতে কত টাকা আছে ওইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট করতেছে। বা আমার বছরের শুরুতে কত টাকা দায় ছিল ওইটা ডাজন্ট ফ্যাক্ট, ডাজন্ট ম্যাটার। বর্তমানে আমার কত টাকা দায় রয়েছে, কত টাকা পরিশোধ করতে হবে, ওইটাই হচ্ছে প্রতিষ্ঠান মেনলি খেয়াল করে দেখবে। এই কারণে চলতি সম্পদ আর চলতি দায়ের বেলায় আমরা প্রারম্ভিকে দেখবো না, বা বছরের শুরুতে বা মাসের শুরুতে কত টাকা ছিল ওটা দেখবো না। এখন বর্তমানে আমাদের হাতে কি পরিমাণে সম্পদ রয়েছে বা তৃতীয় পক্ষের নিকট আমাদের দায় কেমন, ওই জিনিসগুলোকে হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। তাই মণিহারি এবং মজুত পণ্য এই দুইটার বেলায় আমরা প্রারম্ভিককে দেখাই, সমাপনীকে দেখাই না। কিন্তু অন্যান্য যে কোনো সম্পদ আর হচ্ছে দায়ের বেলায়, স্পেসিফিক্যালি বলতে গেলে চলতি সম্পদ এবং চলতি দায়ের বেলায় আমরা সমাপনীকে দেখাবো, বাট আমরা প্রারম্ভিককে হচ্ছে দেখাবো না। আচ্ছা ফাইন। তো সম্পদ চলে গেল, আমাদের চলতি দায় চলে গেল। এবার খেয়াল করে দেখো, সম্পদের বিপরীতে সৃষ্ট যে সঞ্চিতিগুলো রয়েছে, যেমন কুরিন সঞ্চিতি বা সন্দেহের পাওনা সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, তারপর হচ্ছে পুঞ্জীভূত অবচয় ইত্যাদি জিজ্ঞেস করলে রাসেল, এই জিনিসগুলো হচ্ছে কি হবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের চলে যাবে হচ্ছে ক্রেডিট দিকে চলে যাবে। সম্পদের বিপরীতে যেই সঞ্চিতি সৃষ্টি করা হয় সেগুলোকে বলা হয় প্রতি সম্পদ হিসাব। যেমন কুরিন সঞ্চিতি বাদ দিয়ে কোথা থেকে, কুরিন সঞ্চিতি হচ্ছে আমরা বাদ দিই দেনাদার থেকে, দেনাদার একটা সম্পদ, সম্পদ চলে যায় ডেবিট দিকে। যেহেতু কুরিন সঞ্চিতি বাদ দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা কোথা থেকে, সম্পদ থেকে বাদ দিয়ে দিচ্ছি, এই কারণে আমরা সম্পদকে বসাই ডেবিট দিকে। এ সকল কুরিন সঞ্চিতি যেগুলো হচ্ছে আমাদের বিপরীত সম্পদ হিসাব, এগুলোকে বসিয়ে দেবো হচ্ছে আমরা ক্রেডিট দিকে। এই কুরিন সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি, তারপর হচ্ছে প্রাপ্যের বার্তা সঞ্চিতি, এগুলো কি বসিয়ে দেবো, এগুলোকে হচ্ছে আমরা র্যাভেলের ক্রেডিট দিকে হচ্ছে বসিয়ে দেবো। তারপর খেয়াল করে দেখো যে দায়ের বিপরীতে আবার যে মানে সন্ধি সৃষ্টি করা হয়, যেমন পাওনাদারের বার্তা সঞ্চিতি, অথবা হচ্ছে পাওনা বার্তা সঞ্চিতি, অথবা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, এগুলো কি করব, এগুলাকে হচ্ছে আমরা বসিয়ে দিব হচ্ছে ডেবিট দিকে। নরমালি সকল ধরনের সঞ্চিতি বসে হচ্ছে ক্রেডিট দিকে, বাট দুইটা মাত্র সঞ্চিতি রয়েছে যেগুলোকে ডেবিট দিকে বসাবো। একটা হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি, আরেকটা হচ্ছে প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি। সাধারণত এই দুইটা সঞ্চিতিকে আমরা বসিয়ে দিই কোথায়, এই দুটো সঞ্চিতিকে হচ্ছে আমরা ডেবিট দিকে বসিয়ে দিই। এছাড়া অন্য যে কোনো ধরনের সঞ্চিতি সাধারণত ক্রেডিট দিকে আসে। তো খেয়াল করে দেখো, দায় নরমালি কি হয়, দায় নরমালি হয় হচ্ছে ক্রেডিট, দায়কে আমরা ক্রেডিট দিকে নিয়ে আসি। কিন্তু দায়ের বিপরীতে আমরা এই পাওনাদারের বার্তা সঞ্চিতি কিংবা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি তৈরি করছি, এগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো, আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। এই পাওনাদারের বার্তা সঞ্চিতি, এটার আরেকটা নাম হচ্ছে প্রাপ্য বার্তা সঞ্চিতি। কারণ কি, পাওনাদারের থেকে যে বার্তা পাই সেই বার্তাকে বলা হয়ে থাকে হচ্ছে কি, এটা একটা প্রাপ্ত বার্তা, সেটা আয়। এখানে যে সঞ্চিতি তৈরি করা হচ্ছে, ভবিষ্যতে আমি এই বার্তাগুলো হচ্ছে পাবো, যেটা হচ্ছে আমার জন্য প্রাপ্য বা পাওনা। মনে রাখবা, পাওনা মানে হচ্ছে দেনাদার, এবং দেনা মানে কি, দেনা মানে হচ্ছে পাওনাদার। ঠিক আছে? সো পাওনা মানে হচ্ছে দেনাদার, দেনা মানে হচ্ছে পাওনাদার। সো এখানে যেহেতু বলা হচ্ছে প্রাপ্য বার্তা সঞ্চিতি বা পাওনা বার্তা সঞ্চিতি, আমরা হচ্ছে অন্যজনের কাছ থেকে হচ্ছে এই বার্তাটা পাবো, ভবিষ্যতে পাবো। এই কারণে পাওনাদারের বার্তা সঞ্চিতির অন্য নাম হচ্ছে প্রাপ্য বার্তা সঞ্চিতি কিংবা পাওনা বার্তা সঞ্চিতি। আর দেনাদারের বার্তা সঞ্চিতির আরেকটা নাম হচ্ছে প্রদেয় বার্তা সঞ্চিতি। ঠিক আছে? বা প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি। সো উপরের সঞ্চিতি যেগুলো রয়েছিল সেগুলো চলে আসবে কোথায়, সেগুলো চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে। আর পাউন্ডারের বার্তা সঞ্চিতি বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, এগুলো চলে আসবে হচ্ছে কোথায়, ডেবিট দিকে চলে আসবে। আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রকৌশলতা নীতি অনুযায়ী দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য করা অনেক মানে অনুচিত। নরমালি আমরা কি করি না, আমরা ব্যয়ের বিপরীতে সঞ্চিতি তৈরি করি, বাট আয়ের বিপরীতে সঞ্চিতি তৈরি করা হয় না। এই জন্য রিয়েল লাইফে গিয়ে কখনোই পাওনাদার বার্তা সঞ্চিতি তৈরি করা হয় না। বাট স্টিল যদি তোমাদের পরীক্ষা কখনো আসে যে পাওনাদারের বার্তা সঞ্চিতি তৈরি করা হয়েছে এনিহাও, যে ভবিষ্যতে আমার আয় হতে পারে, সেটার কথা চিন্তা করে আমি হচ্ছে এই সঞ্চিতি করলাম, সেটাকে বলা হয় পাওনাদারের বার্তা সঞ্চিতি। তোমাদেরকে একটু ভালো মতো হচ্ছে আমি একটু এলাবোরেট করে বলি যে এই দেনাদারের বার্তা সঞ্চিতি কিংবা পাওনাদারের বার্তা সঞ্চিতি দুটো কি জিনিস। দেনাদারের বার্তা সঞ্চিতি হচ্ছে দেনাদারকে কি করি, দেনাদারকে হচ্ছে আমরা বার্তা দেই। এই যে দেনাদার, দেনাদারকে কি, দেনাদারকে হচ্ছে আমরা বার্তা দেই বা বার্তা হচ্ছে প্রদান করি। সো মনে করো আমি হচ্ছে জানি যে প্রতি বছরই আমাকে প্রায় হচ্ছে কি করতে হয়, প্রতি বছরই হচ্ছে আমাকে প্রায় 5,000 টাকার মতো বার্তা প্রদান করতে হয়। সারা বছরে অনেক বিক্রি হয়, অনেক ডিসকাউন্ট দেওয়া লাগে। তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে জানি যে প্রতি বছরই আমাকে মোটামুটি 5,000 টাকার মতো কি করা লাগে, বার্তা প্রদান করা লাগে দেনাদারদের। সো ওই বার্তার জন্য যদি আমি আগে থেকে কোনো ফান্ড তৈরি করে রাখি, যে ভবিষ্যৎ বছরে গিয়ে আমাদের সেই আমাদের বার্তা পরিশোধ করা লাগবে, তার জন্য আমরা একটা ফান্ড তৈরি করে রাখলাম।
ওই ফান্ডটাকে বলা হয়ে থাকে হচ্ছে দেনাদারের বার্তা সঞ্চিতি। আর পাওনাদারের বার্তা সঞ্চিতি মানে হচ্ছে পাওনাদারের কাছে কি পাই? পাওনাদারের কাছ থেকে হচ্ছে আমরা বার্তা পাই। সেটা হচ্ছে আমাদের একটা আয়। তো অনেক সময় এমন হয়, অনেক সময় হচ্ছে আমরা পাওনাদারের কাছ থেকে বার্তা পাই না। পাওনাদারের কাছ থেকে আমরা বার্তাটা হারিয়ে ফেলতে পারি। আমার আইডিয়া অনুযায়ী আমি জানি প্রতি বছরে মোটামুটি আমি ৳২,০০০ মতো হচ্ছে কি পাই? পাওনাদারের কাছ থেকে হচ্ছে বার্তা পাই। এটা আমার মোটামুটি আয়ের মধ্যে প্রতি বছর গিয়ে পড়ে। এখন কোন বছর যদি এনিহাউ আমি আমরা পড়ে এসেছিলাম না যে ২/১০ নিট ৩০ যে ১০ দিনের মধ্যে পরিশোধ করতে পারলে আমরা হচ্ছে ২% বার্তা পেয়ে যাবো। এখন মনে করো আমি যদি এনিহাউ ১০ দিনের মধ্যে পরিশোধ করতে না পারি, তখন কিন্তু সেই ২% বার্তা পাওয়াটা আমার জন্য পসিবল না। সো আমি বার্তার সুযোগ হারাতে পারি। ওই কথা চিন্তা করে যদি আমি আগের থেকে কোন সঞ্চিতি তৈরি করে রাখি, ওটাকে বলা হয়ে থাকে হচ্ছে এই পাওনাদারের বার্তা সঞ্চিতি। যেটা হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী তৈরি করাটা হচ্ছে উচিত না। ঠিক আছে? এটাই পাওনাদারের বার্তা সঞ্চিতি এটা তৈরি করাটা উচিত না। বাট যদি এনিহাউ আমরা তৈরি করি, আর পরীক্ষায় যদি আসে সেটাকে আমরা কোথায় বসিয়ে দিব? এটাকে আমরা বসিয়ে দিব হচ্ছে ডেবিট দিকে। আর দেনাদারের বার্তা সঞ্চিতি সহ এই কুড়ির সঞ্চিতি, সাফল্যের বার্তা সঞ্চিতি এগুলোকে বসিয়ে দিব হচ্ছে আমরা ক্রেডিট দিকে। তারপর এখানে এই ৭ নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের হিসাবের সাথে প্রদত্ত নাকি প্রাপ্ত এটা উল্লেখ করা থাকে না। এরকম অনেকগুলো হিসাব রয়েছে যেগুলা ব্যয় হতে পারে, আয় হতে পারে। যেমন ভাড়া পাওয়াও যায়, আবার দেওয়া হয়। বার্তা প্রদত্ত হতে পারে, প্রাপ্ত হতে পারে। কমিশন প্রাপ্ত হতে পারে, প্রদত্ত হতে পারে। সুদ পাওয়াও যায়, দেওয়া হয়। সো এই সকল ক্ষেত্রে যদি আমাদেরকে প্রাপ্ত, প্রদত্ত কোনটা উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে কি ধরে নিই? সেক্ষেত্রে ধরে নিই এটা হচ্ছে প্রদত্ত। যে ভবিষ্যতে আমাকে এটা কি করতে হবে? প্রদান করতে হবে। ওইটা ধরে তখন হচ্ছে সেটাকে আমরা ডেবিট দিকে বসিয়ে দিই। কারণ প্রদত্ত ভাড়া, প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন, প্রদত্ত সুদ এগুলো হচ্ছে ব্যয়। যেগুলো প্রদান করা হয়েছে সেগুলো হচ্ছে ব্যয় এবং ব্যয়কে নিয়ে যাই হচ্ছে আমরা ডেবিট দিকে। এই কারণে প্রদত্ত বা প্রাপ্ত উল্লেখ করা না থাকলে আমরা ধরে নিব সেটা হচ্ছে প্রদত্ত। ওই অনুযায়ী হচ্ছে আমরা সেটাকে ব্যয়ের দিকে বসিয়ে দিব। ঠিক আছে? আমাকে হয়তো খুব সম্ভবত রাসেল জিজ্ঞেস করেছিল এই বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত আর ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত জেনে জিজ্ঞেস করেছিল যে এগুলোর খতিয়ান এগুলোর হচ্ছে জাবেদা কি হবে? জাবেদা ক্লাসের মধ্যে। তো এগুলো আসলে জাবেদা হয় না। এগুলা জাস্ট উদ্বৃত্ত। মনে রাখবা ব্যালেন্সের কোনো জাবেদা হয় না। এখন বিক্রয় খতিয়ানের যে জের সেটাকে বলা হয়ে থাকে কি দেনাদার। আর ক্রয় খতিয়ানের যে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে পাওনাদার। সো বিক্রয় খতিয়ানের যে দেনাদার, দেনাদারের সম্পদ, সম্পদ চলে যায় ডেবিট দিকে। তাই বিক্রয় খতিয়ানের যে চলে যাবে হচ্ছে ডেবিট দিকে। আর ক্রয় খতিয়ানের যে দ্বারা বোঝায় হচ্ছে পাওনাদার। ধারে ক্রয় করা হয়েছিল, তার থেকে হচ্ছে আমাদের পাওনাদারের উদ্ভব ঘটে। এই কারণে ক্রয় খতিয়ানের জেরকে নিয়ে যাব হচ্ছে আমরা পাওনাদারের দিকে। অনেক ক্ষেত্রেই হচ্ছে অনেকেই আমরা বিক্রয় কথাটা উল্লেখ দেখে আমরা মনে করি যে বিক্রয়ের উদ্বৃত্ত দেওয়া রয়েছে, বিক্রয়ের আয় এটা ক্রেডিট দিকে নিয়ে যাই। বাট বিক্রয় দ্বারা এখানে আয় বোঝানো হচ্ছে না। বিক্রয় খতিয়ানের জের দ্বারা বা বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা এখানে মেইনলি হচ্ছে দেনাদারকে নির্দেশ করা হয়। দেনাদার সম্পদ, এই কারণে বিক্রয় খতিয়ানের জের চলে যাবে হচ্ছে সম্পদের দিকে। আর ক্রয় খতিয়ানের জের সেটা দ্বারা হচ্ছে আমাদের পাওনাদার বুঝায়। এই কারণে সেটা চলে যাবে হচ্ছে কোথায়? এটা সম্পদ নরমালি হচ্ছে এটা ক্রেডিট দিকে চলে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমাদের পরীক্ষার মধ্যে কখনো কোনো সম্ভাব্য দায় বা কোনো সম্ভাব্য সম্পদ দেওয়া থাকে, সেটাকে আমরা কখনোই ব্যয় মিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। কারণ এগুলা নিশ্চিত দায় বা সম্পদ নয়। এ কারণে এই সকল সম্ভাব্য দায় এবং সম্পদকে নরমালি হচ্ছে পাদটীকা হিসেবে বা নিচে নোট হিসেবে মাঝে হচ্ছে আমরা রিয়েল লাইফে র‍্যামলেন্সে উল্লেখ করি। পরীক্ষায় কিছু করা লাগবে না, পরীক্ষার দরকার নেই। কিন্তু আমাদের পরীক্ষায় যদি কোন ধরনের সম্ভাব্য দায় বা সম্পদ দেওয়া থাকে, সেগুলোকে হচ্ছে আমরা র‍্যামলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। তো তোমাদেরকে যে এই ১০ টা পয়েন্ট পড়িয়ে আসলাম, আমাকে বলো এই ১০ টা পয়েন্টের মধ্যে তোমাদের কোন ধরনের সমস্যা রয়েছে নাকি? আচ্ছা, সো রেদওয়ান জিজ্ঞেস করছো যে অনুপার্জিত আয় বলতে কি বোঝায়? অনুপার্জিত আয় বলতে বোঝানো হচ্ছে সেটা একটা অগ্রিম আয়। আয় হচ্ছে ২ রকমের হতে পারে। ঠিক আছে? আয় হতে পারে হচ্ছে ২ রকমের। একটা হতে পারে উপার্জিত আয়, একটা হতে পারে অর্জিত কিংবা উপার্জিত আয়, আরেকটা হতে পারে হচ্ছে উপার্জিত। আরেকটা হতে পারে হচ্ছে অনুপার্জিত। তো মনে করো তুমি হচ্ছে কি করলা? তুমি হচ্ছে মনে করো যে পণ্য বিক্রি করলা। ঠিক আছে? পণ্য বিক্রি করলা, তারপর তুমি টাকা গ্রহণ করলা। সো তুমি যখন কিনা পণ্য বিক্রি করেছো তখন তুমি আসলেই হচ্ছে আয় করেছো। পণ্য বিক্রি করার বিনিময়ে তুমি অর্থটা গ্রহণ করেছো। ওই আয়টাকে বলা হয়ে থাকে হচ্ছে অর্জিত আয়। যেখানে তুমি আসলেই তোমার প্রোডাক্ট কিংবা হচ্ছে যে সেবা ছিল সেটাকে তুমি প্রদান করে দিয়েছো। তার ফলে তোমার আয়টা হয়েছে। আর অন্যটা হচ্ছে অনুপার্জিত আয়। এমন অনেক সময় হয় যে আমরা ক্রেতাদের কাছ থেকে অনেক সময় অ্যাডভান্স গ্রহণ করি। আমরা কিন্তু ফিন্যান্সে পড়ে এসেছিলাম যে আমাদের একটা স্বল্পমেয়াদী একটা অর্থনের মধ্যে গিয়ে পড়ে হচ্ছে মানে অগ্রিম আয়, ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ। তো এমন অনেক সময় হয় আমাদেরকে ক্রেতাদের থেকে কি করতে হয়? ক্রেতাদের থেকে হচ্ছে আমাদের অ্যাডভান্স গ্রহণ করতে হয়। তো অ্যাডভান্স যে গ্রহণ করলাম, এটার ফলে কিন্তু আমাদের আয় এখনো হয় নাই। আমরা টাকাটা গ্রহণ করেছি,
পরবর্তীতে গিয়ে আমি হচ্ছে তাকে পণ্য কিংবা হচ্ছে আমি সেবাটা প্রদান করব। যেহেতু ভবিষ্যতে সেবা প্রদান করার জন্য হচ্ছে আমি এখনো দায়বদ্ধ, এটাকে বলা হয়ে থাকে অনুপার্জিত আয়, যেটা দ্বারা মেনলি কি বোঝানো হয়, যেটা দ্বারা মেনলি হচ্ছে অগ্রিম আয়কে ইন্ডিকেট করা হয়ে থাকে। তাই অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়, আর অর্জিত আয় মানে হচ্ছে আমরা যে আয়টা অলরেডি অর্জন করেছি কিংবা সেবা বিনিময় বা পণ্য বিক্রয়ের মাধ্যমে আমরা যে আয়টাকে অর্জন করেছি সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে অর্জিত কিংবা উপার্জিত আয়। আচ্ছা, ফাইন। সো যদি তোমরা বুঝে থাকো, তানজিনা জিজ্ঞেস করছে যে ভাই উত্তোলনের সুদ কি? ভালো কোয়েশ্চেন। উত্তোলনের সুদ, আচ্ছা মনে রাখবা, যে কোনো ধরনের সুদ উল্টা দিকে আসে। আপাতত স্যামলের জন্য বলতে আবার বুঝিয়ে দিচ্ছি। যেমন সম্পদ আসে হচ্ছে ডেবিট দিকে। সম্পদের সুদ আসবে কোথার দিকে? সম্পদের সুদ আসবে হচ্ছে ক্রেডিট দিকে। দায়, দায় আসে কোথায়? দায় আসে হচ্ছে ক্রেডিট দিকে। মনে রাখবা, দায়ের সুদটা আসে হচ্ছে ডেবিট দিকে। সেম ভাবে উত্তোলন কোথায় আসে? উত্তোলন আসে হচ্ছে ডেবিট দিকে। সো উত্তোলনের সুদ আসবে হচ্ছে ক্রেডিট দিকে। সো এইভাবে করে হচ্ছে মনে রাখা পসিবল। যে কোনো কিছুর সুদ তার উল্টা দিকে গিয়ে বসে। সম্পদের সুদ বসে হচ্ছে, সম্পদ ডেবিট দিকে, সম্পদের সুদ বসে হচ্ছে ক্রেডিট দিকে। দায় বসে ক্রেডিট দিকে, দায় সুদ বসে হচ্ছে ডেবিট দিকে। মূলধন, মূলধন বসে ক্রেডিট দিকে, মূলধনের সুদ বসে হচ্ছে ডেবিট দিকে। আর উত্তোলন বসে ডেবিট দিকে, উত্তোলন সুদ বসে হচ্ছে ক্রেডিট দিকে। ঠিক আছে? আপাতত এটা শর্টকাট বুঝিয়ে নিলাম। এবার উত্তোলনের আর মূলধনের সুদটা বুঝাই। সো উত্তোলনের সুদ হচ্ছে ব্যবসার জন্য একটা আয়। উত্তোলন, তো মনে করো মালিক হচ্ছে কোনো কিছু উত্তোলন করে নিয়ে চলে গেল। তো এই যে উত্তোলন করলো, আমরা কিন্তু এটাকে অন্য কোথাও বিনিয়োগ করতে পারতাম। বিনিয়োগ করে আমরা সেখান থেকে একটা আয় উপার্জন করতে পারতাম। মালিক যেহেতু হচ্ছে আমার ব্যবসা থেকে টাকা নিয়ে চলে গেল, তাই সে টাকাটা আমি বিনিয়োগ করতে পারছি না। সেখান থেকে আমার একটা আয় থেকে আমি বঞ্চিত হচ্ছি। তাই মালিকের কর্তব্য হচ্ছে, মালিক যে ব্যবসা থেকে একটা টাকা উত্তোলন করে নিয়ে গেল, সে টাকার উপর তাকে একটা সুদ প্রদান করতে হয়, যাকে বলা হয়ে থাকে হচ্ছে উত্তোলনের সুদ। যেহেতু বিনিয়োগের সুদ হতে পারে এক ধরনের আয়, সম্পদের সুদ এক ধরনের আয়, ঠিক সেম ওয়েতে ধরে নেওয়া যায় মালিক হচ্ছে ব্যবসা থেকে একটা অর্থ নিয়ে গেল, আমি মালিকের কাছে বিনিয়োগ করলাম। সো মালিক আমাকে তার বিনিময়ে কোনো সুদ দিবে, যাকে বলছি আমরা উত্তোলনের সুদ, এবং উত্তোলনের সুদ হয়ে যাবে এক ধরনের আয়। আয় চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে। তাই যেটা বললাম, উত্তোলন আসে হচ্ছে ডেবিট দিকে, উত্তোলন আসে হচ্ছে ডেবিট দিকে, আর উত্তোলনের সুদ এটা হয়ে যাবে হচ্ছে আয়। এই আয়টা চলে যাবে হচ্ছে ক্রেডিট দিকে। আর মূলধন সেম ভাবে, মূলধন হচ্ছে চলে আসে কোথায়? মূলধন আসে হচ্ছে ক্রেডিট দিকে। মূলধনের যে সুদ, মূলধনের সুদটা এক ধরনের ব্যয়। মূলধনের সুদটা কি? এক ধরনের ব্যয়, এবং এই ব্যয়টা চলে আসবে কোথায়? এই ব্যয়টা চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। আই হোপ তোমাদের সুদের মধ্যে গিয়ে আর হচ্ছে পরীক্ষার মধ্যে তেমন বেশি একটা প্রবলেম হবে না। আচ্ছা, ইমতিয়াজ বলছো তোমার হচ্ছে কোভিড-19 ধরা পড়েছে। আচ্ছা, ফাইন। আমারও হচ্ছে একদম কোভিড যখন শুরু হয়েছিল, মাঝামাঝি দিক দিয়ে হচ্ছে আমারও ধরা পড়েছিল। প্রায় ২ সপ্তাহ থেকে ৩ সপ্তাহের মতো হচ্ছে প্রায় বাসায় আমি ছিলাম। সমস্যা হওয়ার কিছু নেই। খুব বেশি একটা ভয় পাওয়া যাবে না। তোমরা হচ্ছে অবশ্যই স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করো। ডাক্তারের সাথে যোগাযোগ করে ঠিকমতো হচ্ছে বাসায় থাকো। ঠিকমতো মেডিসিন খাও। বিলিভ মি, খুব বেশি একটা ঝামেলা হয় না। ঠিক আছে? যদি ঠিকমতো সমস্ত নিয়ম মেনে চলতে পারো, বাসার বাইরে বের না হও, বাসার মধ্যে ঠিকমতো থাকো, তাহলে তোমাদের খুব বেশি একটা প্রবলেম হবে না। ঠিক আছে? এই টাইমে কিন্তু বাসার বাইরে যাওয়াটা উচিত না। কারণ রিসেন্টলি হচ্ছে করোনার প্রকোপটা একটু বেড়ে গিয়েছে আবার। তো বাসার চেষ্টা করবা যে খুব বেশি দরকার না হলে বাসার বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। এবং যদি এনেও বের হতে হয়, অবশ্যই ট্রাই করো বাইরে বের হওয়ার। ঠিক আছে? সো এই ব্যাপারগুলোর দিকে একটু মনোযোগী থাকা হচ্ছে দরকার। তারপর চলে যাই হচ্ছে আমরা নেক্সট পার্টের মধ্যে, যে খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট দিকের মধ্যে মেনলি হচ্ছে কোনগুলো আসে। সো নরমালি খতিয়ানের ডেবিট দিকে আসে হচ্ছে সম্পদ, তারপর হচ্ছে ব্যয়। এই দুইটা মেনলি আসে হচ্ছে ডেবিট দিকে। আর যে কোনো ধরনের দায়, তারপর হচ্ছে আয়, এরপর হচ্ছে কি মালিকানা সত্ত্ব, এগুলি চলে আসে হচ্ছে ক্রেডিট দিকে। তারপর অগ্রিম খরচ, প্রাপ্য আয়, এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের এক ধরনের সম্পদ। আমরা জানি ব্যয়ের অগ্রিম হচ্ছে সম্পদ, আর আয়ের বকেয়া হচ্ছে সম্পদ। চলতি সম্পদ হয়, আমরা সম্পদগুলো ডেবিট দিকে নিয়ে আসি। তাই অগ্রিম খরচ এবং প্রাপ্য আয় এগুলো চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। আবার অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম আয়। ঠিক আছে? আমরা জানি যে অগ্রিম আয়, বকেয়া ব্যয় এগুলো হচ্ছে দায়। দায় হয়, এগুলো চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে। আবার খেয়াল করে দেখো, আমাদের ক্রয় হচ্ছে একটা ব্যয়। ব্যয় কোথায় আসে? ব্যয় আসে হচ্ছে ডেবিট দিকে। তো যখন কিনা হচ্ছে ক্রয় ফেরত দেওয়া হয়, তখন ব্যয় হ্রাস পেয়ে যায়। ব্যয় যদি ডেবিট দিকে আসে, ক্রয় ফেরত অর্থাৎ ব্যয় হ্রাসটা অবশ্যই ক্রেডিট দিকে আসবে। এই কারণে ক্রয় ফেরত চলে আসে হচ্ছে কোথায়? ক্রেডিট দিকে চলে আসে। আবার বিক্রয় কি? বিক্রয় হচ্ছে এক ধরনের আয়। আয় আসে হচ্ছে ডেবিট দিকে। যদি হচ্ছে আয় কমে যায়, সেটাকে চলে নিয়ে আসবো হচ্ছে ক্রেডিট দিকে নিয়ে আসবো। এই কারণে বিক্রয় ফেরত চলে আসে হচ্ছে ক্রেডিট দিকে। তাছাড়া উত্তোলন, প্রদত্ত ঋণ এগুলো আসবে ডেবিট দিকে।
আবার মূলধন চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে। তো মোটামুটি এগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। তো এইজন্য এইখানে আমরা খুব বেশি একটা হচ্ছে এলাবোরেট করলাম না। আবার মুনাফা দ্বারা সৃষ্ট যেকোনো সঞ্চিতি, যেমন কুড়ির সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এগুলো চলে আসছে হচ্ছে ক্রেডিট দিকে। যেগুলো একটু আগে আমরা বলে এসেছিলাম। আবার পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদেয় বার্তা সঞ্চিতি, এগুলো চলে আসছে হচ্ছে ডেবিট দিকে। সো কোনগুলো ডেবিট দিকে আসে আর কোনগুলো ক্রেডিট দিকে আসে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। আমরা একটু পরেই হচ্ছে খতিয়ান মানে আমরা হচ্ছে র্যামিল তৈরি করব। বাট এর আগে আমাদের জেনে নেওয়া লাগবে র্যামিলের ভুলগুলো সম্পর্কে। কারণ এই ভুল থেকে তোমাদের এমসিকিউ 100% আসবে। ঠিক আছে? তোমাদের প্রায় সময় এখান থেকে এমসিকিউ আসে। তাই এই কারণে হচ্ছে আমাদের এই দিকগুলো ভালোমতো হচ্ছে খেয়াল করতে হবে। সো র্যামিলের মধ্যে যে সকল ভুল ধরা পড়ে এবার আমরা এটা নিয়ে কথা বলবো। বাট এর আগে তোমরা একটু বলে নিও যে তোমাদের এই পার্টের মধ্যে কোন ধরনের সমস্যা রয়েছে নাকি? আচ্ছা। সো অর্ণব জিজ্ঞেস করছো অনিশ্চিত হিসাব কি? এটা তোমরা একটু পরে গিয়ে আমি বলি তাহলে ভালো হয় বেশি। যে অনিশ্চিত হিসাব নিয়ে একটু পরেই আমরা আসছি। ঠিক আছে? আর রাসেল বলছো যে রক্ষণশীলতার নীতি বলতে কি বোঝানো হয়ে থাকে? যদি তুমি অধ্যায় ১০ ভালোমতো পড়ো, আর্থিক বিবরণী চ্যাপ্টারটা, ওখানে লাস্টে গিয়ে দেখবে তোমাদের অনেকগুলা নীতির কথা হচ্ছে উল্লেখ করা রয়েছে। এই নীতির মধ্যে একটা হচ্ছে রক্ষণশীলতার নীতি কিংবা রক্ষণশীলতার প্রথা। সো এটার মানে কি? রক্ষণশীলতার নীতি অনুযায়ী হচ্ছে এমন একটা নীতি যেখানে হিসাব বিজ্ঞান বলে আমাদের ব্যয়কে যত পারি হচ্ছে বেশি দেখাতে হবে, ব্যয়কে যত সম্ভব বেশি দেখাতে হবে এবং আয়কে যত সম্ভব হচ্ছে কম দেখাতে হবে। এই নীতিকে বলা হয়ে থাকে হচ্ছে রক্ষণশীলতার নীতি। এই রক্ষণশীলতার নীতি অনুযায়ী হচ্ছে আমরা কুঋণ সঞ্চিতি, তারপর অবচয় সঞ্চিতি এগুলাকে হচ্ছে ধার্য করি। আবার সমাপনী মজুত পণ্যকে হচ্ছে আমরা কি করি? সমাপনী মজুত পণ্যের ২ টা মূল্যের মধ্যে কম মূল্যকে হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করি। বাট তোমাদের পরীক্ষায় এবার যেটা করা হয়েছে অধ্যায় ১০ এর নীতির পার্টটা তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই নীতি সম্পর্কে তোমাদের খুব বেশি একটা আইডিয়া থাকার দরকার নেই। জাস্ট জেনে রাখো রক্ষণশীলতা নীতি হচ্ছে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ নীতির মধ্যে গিয়ে পড়ে। তো সবকিছুর জন্য রুলস রেগুলেশন রয়েছে। লাইক তোমরা যখন কিনা হচ্ছে স্কুলে পড়তে তোমাদেরকে অনেক রুলস মেনে চলতে হতো, ঠিক সেম ভাবে হিসাব বিজ্ঞান হচ্ছে অনেকগুলো রুলস মেনে তারপর তার ম্যাথ গুলো করে থাকে। সো ওই ম্যাথ গুলোর জন্য আলটিমেটলি গিয়ে অনেকগুলো নীতি রয়েছে এবং এই নীতির মধ্যে একটা নীতি হচ্ছে রক্ষণশীলতার নীতি কিংবা রক্ষণশীলতার প্রথা। তোমরা যখন কিনা হচ্ছে তোমরা এইচএসসি এর মধ্যে তোমরা পড়াশোনা করবে তখন তোমাদের এই নীতিমালার জন্য একটা আলাদা চ্যাপ্টার রয়েছে। সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ৫ম অধ্যায়। এখানের মধ্যে তোমাদের নীতি নিয়ে আলাদা করে একটা কি করা হয়েছে, একটা সম্পূর্ণ হচ্ছে তোমাদের চ্যাপ্টার রয়েছে। তো ওইখানে গেলে তোমরা ভালো মতো জানতে পারবে। ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা র্যামিলের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, সো নূরজাহান জিজ্ঞেস করছো যে ভাইয়া কমার্স থেকে নরমালি কত পয়েন্ট গেলে হচ্ছে সরকারি কলেজগুলোতে চান্স পাওয়া পসিবল? অ্যাকচুয়ালি হচ্ছে আমি শিওরলি বলতে পারছি না। যেটা করা হয় নরমালি তোমার পরীক্ষা দেওয়ার পরে প্রথম দিকে হচ্ছে তোমার জিপিএর ভিত্তিতে নরমালি হচ্ছে প্রথমত লিস্ট করা হয়। ওইখান থেকে একদম প্রাইমারি ভাবে হচ্ছে যারা ফার্স্টের দিকে থাকে ওদেরকে হচ্ছে নিয়ে নেওয়া হয় আরকি। আমি এই ব্যাপারে শিওরলি বলতে পারছি না। এই ব্যাপারে অবশ্যই কোনো এক্সপার্ট থাকবে। তার কাছে একটু যোগাযোগ করলে আই গেস তোমরা হচ্ছে ভালো মতো হচ্ছে অ্যান্সার পেয়ে যাবে। না ভাইয়া এখনো পর্যন্ত হচ্ছে ইয়া নেওয়া হয়নি, ভ্যাকসিন নেওয়া হয় নাই। ভ্যাকসিন দেখা যাক কয়দিন পরে হয়তো নিয়ে নিব। আপাতত হচ্ছে ৪০ বছরের নিচে থেকে কাউকে দিচ্ছে না তেমন ভালো হবে। বাট যারা হচ্ছে ৪০ বছরের উপরে আছে তাদেরকে দেওয়া হচ্ছে। সো আপাতত হচ্ছে কয়দিন পরে গিয়ে যদি স্টুডেন্টদের দেওয়া শুরু হয় তখন হয়তো হচ্ছে নেওয়া পসিবল হবে। আচ্ছা, নূরজাহান বলছো যে শিক্ষানবিশ সেলামি কি? শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সাথে ওয়ার্ডটার সাথে আমরা খুব বেশি পরিচিত না হলেও ইন্টার্নশিপ এই ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা খুবই বেশি হচ্ছে কি থাকি পরিচিত থাকি। তো দেখা যায় কোম্পানি যদি এনিহাও কি হয় যে শিক্ষানবিশের কারণে কোন ধরনের সেলামি পেয়ে থাকে সেটা হচ্ছে এক ধরনের আয়। শিক্ষা জাস্ট জেনে রাখো যে শিক্ষানবিশ সেলামি কি? শিক্ষানবিশ সেলামি হচ্ছে এক ধরনের আয় এবং আয় চলে আসে কোথায়? আয় চলে আসে হচ্ছে ক্রেডিট দিকে। শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়, আয় চলে আসে হচ্ছে ক্রেডিট দিকে। তাই শিক্ষানবিশ সেলামি কোথায় চলে আসবে? শিক্ষানবিশ সেলামি হচ্ছে ক্রেডিট দিকে চলে আসবে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের ভুলের মধ্যে আসি। তো র‍্যামিলের মধ্যে মেইনলি ২ ধরনের ভুল রয়েছে। একটা ভুল কি? একটা ভুল হচ্ছে র‍্যামিলের মধ্যে ধরা পড়ে, আরেকটা ভুল র‍্যামিলের মধ্যে ধরা পড়ে না। ভুলকে নরমালি এই ২ টা ভাগে হচ্ছে ভাগ করা পসিবল। তো প্রথমত আমরা জানবো র‍্যামিলের মধ্যে মেইনলি কোন ভুলগুলা হচ্ছে ধরা পড়ছে না। এই ভুলগুলো নিয়ে জানবো। তার পরবর্তীতে গিয়ে র‍্যামিলে কোন ভুলগুলো ধরা পড়ে না, সেগুলো নিয়ে হচ্ছে পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, নূরজাহান বলছো যে ভিকারুস ভাতা কি সেম? না। শিক্ষানবিশ সেলামি হচ্ছে একটা আয়। আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে একটা ব্যয়। ভাতাটা কি? ভাতা হচ্ছে একটা ব্যয়। ব্যয় চলে আসে ডেবিট দিকে। তাই শিক্ষানবিশ যে ভাতা সিলামে রয়েছে সেটা আয়ের দিকে আসবে, ক্রেডিট দিকে আসবে। আর শিক্ষানবিশ ভাতা সেটা হচ্ছে কি কোথায় আসবে? ডেবিট দিকে চলে আসবে। আচ্ছা।
তো এবার আমরা আসি র্যামিলের মধ্যে যে সকল ভুলগুলো হচ্ছে ধরা পড়ে। আমরা জানি র্যামিল তৈরি করে থাকি সাধারণত আমরা গাণিতিক সূত্র যাচাই করার জন্য আমরা র্যামিল গুলো তৈরি করে থাকি। তো র্যামিলের মধ্যে যে ভুল ধরা পড়ে সেটাই হচ্ছে প্রথমত বাদ পড়ার ভুল। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করার টাইমে যেকোনো একটা হিসাব বাদ পড়ে গেলে শুধুমাত্র মানে যদি এমন হয় যে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করার টাইমে কোন একটা নির্দিষ্ট কি হয়ে গেল, কোন নির্দিষ্ট একটা হিসাব হচ্ছে বাদ পড়ে গেল, অথবা শুধু একটা পক্ষ হিসাবভুক্ত করলে, অথবা খতিয়ানের উদ্বৃত্ত র্যাবেলে স্থানান্তর না করলে যেই ভুল হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে বাদ পড়ার ভুল। যেমন রহিম ট্রেডার্স ৫ টাকা প্রদান করা হলো, জাবেদা কি হবে? রহিম বাজার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো এই জাবেদা থেকে তোমরা হচ্ছে যখন একটা খতিয়ান নিতে গেলা, তখন মনে করো এমন একটা ঝামেলা হলো যে এই র‍্যাবের মানে জাবেদা থেকে খতিয়ান নেওয়ার টাইমে গিয়ে তুমি শুধুমাত্র নগদান হিসাবকে হচ্ছে অন্তর্ভুক্ত করেছো। বাট রহিম বাজার হিসাব সেটাকে তুমি ভুলবশত খতিয়ানের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত করোনি। কিংবা খতিয়ান ঠিকমতো বসিয়েছো। খতিয়ান থেকে তোমরা র‍্যামিলের নেওয়ার টাইমে গিয়ে মানে নগদ হিসাবকে হচ্ছে কি অন্তর্ভুক্ত করেছো। কিন্তু এনি হাউ রহিম বাজাজকে তুমি অন্তর্ভুক্ত করতে ভুলে গিয়েছো। যদি এমন হয় ২ টা হিসাবের মধ্যে জাস্ট একটা হিসাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাট আরেকটা হিসাবকে ভুলবশত অন্তর্ভুক্ত করা হয় নাই। ওই টাইপের ভুলগুলোকে বলা হয়ে থাকে বাদ পড়ার ভুল। সো ২ টা হিসাবের মধ্যে যদি একটা হিসাবকে নিয়ে আসো আর একটা হিসাব বাদ পড়ে যায় সেই ভুলটাকে বলা হচ্ছে বাদ পড়ার ভুল। ২ নাম্বারটা হচ্ছে লিখার ভুল। জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তরের সময় যদি এক হিসাবে ডেবিট অন্য হিসাবে ক্রেডিট হিসেবে লেখা হয়, অথবা যদি এমন হয় যে ক্রেডিট হিসাবের কে ডেবিট হিসেবে লেখা হচ্ছে বা খতিয়ানে ২ বার লেখা হচ্ছে, ওই টাইপের ভুলগুলোকে বলা হয়ে থাকে লিখার ভুল। যেমন রহিম মনে করো যে এই যে একটু জাবেদা পড়ে আসলাম, রহিম বাজাজকে ৳৫০০ প্রদান, জাবেদা কি? রহিম বাজাজ হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন তুমি যেটা করলা, তুমি ২ বারে ক্রেডিট করে দিলা। যে রহিম বাজাজকে করে দিলা হচ্ছে ক্রেডিট আর নগদ হিসাব করে দিলা হচ্ছে ক্রেডিট। অথবা ২ টাই করে দিলা ডেবিট। রহিম বাজাজ থেকে করলা তুমি ডেবিট আর নগদানকে করে দিলা কি তুমি ডেবিট। তো ২ দিকেই ডেবিট বা ২ দিকেই ক্রেডিট যদি এরকম ভুল করা হয় সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে লেখার ভুল। সো যদি এমন করা হয় যে আমরা জাবেদা করার পর ২ টাই ভুল করে ডেবিট করে দিয়েছি আর ২ টাই ভুল করে ক্রেডিট করে দিয়েছি, ওই টাইপের ভুলগুলোকে আমরা লিখার ভুল বলছি। সো বাদ পড়ার ভুল কোনটা? যেকোনো স্পেসিফিক যদি হচ্ছে আমরা একটা শুধুমাত্র হচ্ছে হিসাবকে বাদ দিয়ে আমরা হিসাবটা অন্তর্ভুক্ত করি সেটাকে বলা হয় বাদ পড়ার ভুল। এবং যদি এমন হয় যে আমি নির্দিষ্ট কোনো একটা জাবেদা করার টাইমে গিয়ে আমি ২ পক্ষে হচ্ছে সেম জাবেদা করে দিলাম। ২ টাই ডেবিট বা ২ টাই ক্রেডিট, ওই টাইপের ভুলগুলোকে বলা হচ্ছে লেখার ভুল। ৩ নাম্বারে বলা হচ্ছে টাকার অঙ্কে ভুল। অনেক সময় হয় আমরা এই কাজ করি যে জাবেদা মনে করো বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। টাকা ছিল ৳২০০০, ডেবিট দিকে বসেছে ২০০০ বাট ভুলবশত ক্রেডিট দিকে বসিয়ে দিয়েছি ৳২০,০০০। উল্টাও হতে পারত। ডেবিট দিকে ঠিকই লিখলাম বাট ক্রেডিট দিকে একটা শূন্য বেশি বা একটা শূন্য কম দিয়ে দিলাম। এই ভুলটা তাড়াহুড়া করতে গিয়ে আমাদের অনেক সময় হয়। এই টাইপের ভুলগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে টাকার অঙ্কে ভুল। যেখানের মধ্যে আমরা ১ টা বা ২ টা শূন্য বা অন্য কোনো নাম্বার ভুল করে ফেললাম। মনে করো ২১০০ জায়গায় লিখে দিলাম হচ্ছে আমরা ১২০০। ঠিক আছে? বা অন্য কোনো নাম্বার লিখে দিলাম। সো যদি আমাদের টাকার অঙ্কের মধ্যে কোনো ভুল হয় সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে টাকার অঙ্কে ভুল। এই ক্ষেত্রে অবশ্যই যেকোনো একটা দিকে ভুল করা হচ্ছে, ২ দিকে ভুল করা হচ্ছে না। হয় আমরা বেতনের দিকে ভুল করছি বা ডেবিটের দিকে ভুল করছি অথবা ক্রেডিট দিকে ভুলটা করছি। শুধুমাত্র একটা দিকে যদি হচ্ছে আমরা এই ভুলটা করি তাকে বলা হয়ে থাকে হচ্ছে টাকার অঙ্কে ভুল, যে ভুলটা হচ্ছে আমাদের ডায়ামিটারের মধ্যে ধরা পড়বে। তারপরে বলা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল। এমন অনেক সময় হয় যে আমরা যখন কিনা হচ্ছে খতিয়ানের ব্যালেন্স বের করতে যাই, মনে করো আমরা যখন কিনা টিচক করলাম, টিচকের মধ্যে মনে করো ডেবিট দিকে আসছে ৳১০,০০০ আর ক্রেডিট দিকে কত টাকা আসছে? ক্রেডিট দিকে আসছে মনে করো ৳৮,০০০। এখন ২ পাশের পার্থক্য হয় হচ্ছে ৳২,০০০ বাট ভুলবশত আমরা লিখে দিলাম এখানের মধ্যে ৳২০,০০০। একটা শূন্য বেশি পড়ে গিয়েছে। ঠিক আছে? আমরা কি করেছি? খতিয়ানের ব্যালেন্স বের করতে গিয়ে আমরা এই ভুলটা করেছি। অথবা টাকা কমিয়ে দিয়েছি বা আমরা লিখে দিয়েছি হচ্ছে ৳১,০০০। অনেক ভুল হতে পারে। ঠিক আছে? যদি এমন হয় খতিয়ানের এই ব্যালেন্স বের করতে গিয়ে ভুলটা হলো, তারপর এই ব্যালেন্সকে আমরা নিয়ে গেলাম পরবর্তী পাশে, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল। আবার এমন হতে পারে যে খতিয়ান উদ্ধৃত করতে কোনো ভুলই হয় নাই। আমরা এখানে করেছিলাম ৳২,০০০ ঠিকমতো বলেছিলাম। কিন্তু এটাকে র‍্যাবেলে নিয়ে যাওয়ার টাইমে কি করেছি? র‍্যাবেলে নিয়ে যাওয়ার টাইমে আমরা ভুলবশত লিখে দিয়েছি ৳২০০। তো খতিয়ানে ভুল হয় নাই। বাট খতিয়ান থেকে র‍্যাবেলে নিয়ে যাওয়ার টাইমে গিয়ে হচ্ছে আমরা টাকার অঙ্কে ভুল করে ফেলেছি বা ব্যালেন্সে ভুল করে ফেলেছি। এরকম অনেকবার হয়। যে আমরা কি করি? আমরা হচ্ছে আমাদের উদ্ধৃত দেওয়া ব্যালেন্স গুলো দেওয়া রয়েছে সেখান থেকে র‍্যাবেল তৈরি করার টাইমে গিয়ে আমরা কোনো একটা শূন্য কম বেশি লিখে ফেলেছি। ওই টাইপের ভুলগুলোকে বলা হচ্ছে খতিয়ান উদ্ধৃত র‍্যামেলে স্থানান্তরের ভুল। ঠিক আছে? এমন হতে পারে অথবা অন্য কাজও হতে পারে যে আমরা কি করলাম? আমরা ভুলবশত ডেবিট দিকেটা নিয়ে গেলাম ক্রেডিট দিকে অথবা ক্রেডিট দিকেটা নিয়ে গেলাম ডেবিট দিকে। ওই টাইপের ভুলগুলোকে বলা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত র‍্যামেলে স্থানান্তরের ভুল। যদি কোনো খতিয়ানের ব্যালেন্স র‍্যামেলে স্থানান্তর করার সময় ভুল করে ডেবিট উদ্বৃত্তকে র‍্যামেলে ক্রেডিট দিকে অথবা
ক্রেডিট থেকে ডেবিট দিকে লেখা হয় তাকে বলা হয়ে থাকে, ভুল অঙ্কে র্যামিলে লেখা হয় সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত র্যামিলে স্থানান্তরের ভুল। আর সবার লাস্টে গিয়ে হচ্ছে র্যামিলের ডেবিট ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ের ভুল। মনে করো সবকিছু ঠিক করেছে, ভুল করেছে র্যামিলের মধ্যে গিয়ে। র্যামিলে ২ পাশ যোগ করতে গিয়ে ভুল করে ফেলেছি, বা ২ পাশের ব্যালেন্স নির্ণয় করতে গিয়ে ভুল করে ফেলেছি। এই টাইপের ভুলগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে র্যামিলের ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ের ভুল। এই ভুলগুলো হচ্ছে র্যামিলের মধ্যে কি ধরা পড়ে। এখান থেকে আসলে সত্যি কথা বলতে কোয়েশ্চেনটা কমই আসে, বাট আসতেই পারে, হু নোস। এখান থেকে মাঝে, মাঝে কোয়েশ্চেন আসে, তাই আমাদেরকে এই পার্টটা একটু ভালো মতো হলেও পড়ে নেওয়া লাগবে। আমরা দেখে নিব যে প্রত্যেকটা যে নামগুলা মনে রাখতে হবে। সো ১ম এই দেখলাম যদি যেকোনো একটা হিসাব বাদ পড়ে যায় সেটাকে বলা হয় বাদ পড়ার ভুল। যদি এমন হয় আমি ২ টাই লিখে দিয়েছি ডেবিট অথবা ২ টাই ক্রেডিট, সেটাকে বলা হয় হচ্ছে লিখার ভুল। যদি এমন হয় আমি নির্দিষ্ট টাকার অঙ্কে ভুল করলাম, একটা শূন্য কম দিয়ে দিলাম, শূন্য বেশি দিয়ে দিলাম অথবা উল্টিয়ে লিখলাম, সেগুলোকে বলা হয় টাকার অঙ্কে ভুল। যদি আমরা এই খতিয়ানের মধ্যে যোগ বিয়োগ করতে ভুল করি সেটাকে বলা হয় খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল। তারপর যদি এমন হয় যে খতিয়ানের উদ্বৃত্ত র্যামিলে স্থানান্তর করতে ভুল করা হয়েছে অথবা কি করা হয়েছে ডেবিট দিকে ক্রেডিট দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে স্থানান্তরের ভুল। আর সবার লাস্টে হচ্ছে র্যামিলের ডেবিট ক্রেডিট দিকে যোগফল নির্ণয়ে ভুল করলে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে র্যামিলের ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ের ভুল। সো এইগুলাই হচ্ছে আমাদের যে ভুল সেগুলো হচ্ছে র্যামিলের মধ্যে ধরা পড়ে। সো আমাকে বলো তোমরা এই ভুলগুলোর মধ্যে তোমাদের আর কোনো ধরনের সমস্যা রয়েছে নাকি? আচ্ছা। সো এবার হচ্ছে আমরা দেখে নেই তোমাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি? আচ্ছা, সো নিবিড় জিজ্ঞেস করছো যদি হচ্ছে ২০০০ এর জায়গায় পরীক্ষার মধ্যে বিষয় দেখিয়ে দিয়ে আসো, তাহলে পুরোটা কাটবে নাকি? না, পুরোটা কাটবে না। তোমাদের যেটা করবে তোমাদের তখন ২ কেটে দিবে। প্রথমত তোমরা কি করেছো? প্রথমত তোমরা ভুল করে ২০০০ জায়গায় লিখে দিয়েছো ৳২০,০০০, এটা একটা ভুল। আর ২ নাম্বারে গিয়ে তোমাদের র্যামিল মিলে নাই, সেটা আরেকটা ভুল। সেখানে ২ টা ভুল হয়েছে। তাই সম্ভাবনা রয়েছে তোমাদেরকে ২ কেটে দিবে আর ২ দিবে। ঠিক আছে? সো র্যামিল ভুল গেলে যে তোমাদের ফুল কেটে দিবে এরকম না। দেখা যায় তোমাদের হাফ নাম্বার দিতে পারে। সেরকম একটা ভালো সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ফাইন। সো এখানে যদি কোন সমস্যা না থাকে তাহলে আমরা চলে আসি আমাদের নেক্সট পার্ট এর মধ্যে। এবারে আমরা পড়ব RAM এর মধ্যে যেই ভুলগুলা হচ্ছে ধরা পড়ে, সেই ভুলগুলা নিয়ে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ওয়েট। RAM এ যে ভুলগুলো ধরা পড়ে, সেই ভুলগুলাকে মেইনলি হচ্ছে কি করা যায়? ২ ভাগে হচ্ছে ভাগ করা পসিবল। একটা হচ্ছে করণিক ভুল, আরেকটা হচ্ছে নীতিগত ভুল। এই করণিক ভুলকে হচ্ছে আবার ৪ ভাগে ভাগ করা পসিবল। ১ম টা হচ্ছে বাদ পড়ার ভুল, তারপরটা হচ্ছে শিখার ভুল, লিখার ভুল হবে অ্যাকচুয়ালি এখানে। আমি ভুল করে ফেলেছি লিখতে গিয়ে। তো এখানে হয়ে যাবে হচ্ছে এটা লিখার ভুল। তারপরটা হচ্ছে বেদাখিলার ভুল এবং ৪ নাম্বারটা হচ্ছে পরিপূরক ভুল। সো ভুলকে মেইনলি ২ ভাগে ভাগ করা যায়। করণিক ভুল আর হচ্ছে নীতিগত ভুল। এই করণিক ভুলকে মেইনলি আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। বাদ পড়ার ভুল, লিখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। সো টোটাল এখানে ৫ টা ভুল রয়েছে। তো পরীক্ষায় যদি তোমাদের আসে যে মিলে প্রধানত ভুল কয় ধরনের? ২ ধরনের। একটা ভুল যেটা হচ্ছে ধরা পড়ে আর ধরা পড়ে না। আবার যদি বলা হয় যেই ভুলগুলা ধরা পড়ে তাদেরকে কয়ভাবে ভাগ করা পসিবল? তাদেরকে আবার ২ ভাগে ভাগ করা পসিবল। একটা হচ্ছে করণিক ভুল, আরেকটা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুল হচ্ছে আবার ৪ ধরনের। বাদ পড়ার ভুল, লিখার ভুল, বিরাখিরার ভুল আর হচ্ছে পরিপূরক ভুল। সো এগুলো নিয়ে এবার আমরা জানবো। বাদ পড়ার ভুলটা হচ্ছে যদি এমন হয় কোন একটা লেনদেন তুমি টোটালি হচ্ছে বাদ দিয়ে চলে গিয়েছো। সে সকল লেনদেনকে বলা হয়ে থাকে, সে সকল ভুলকে বলা হয়ে থাকে বাদ পড়ার ভুল। এমন অনেক সময় হয়। আমি পণ্য কিনলাম, পণ্য কেনার পরে আমি চালানটা হারিয়ে ফেলেছি। তো ক্যাশ মেমো হারিয়ে ফেলেছি। সো চালান থেকে যেহেতু জাবেদা করা হচ্ছে, চালান হারিয়ে গিয়েছে। তাই সেটা থেকে আমি জাবেদা করা আমার জন্য পসিবল হলো না। তো ওই কারণে আমার জাবেদাকে আমি অন্তর্ভুক্ত করতে পারলাম না এবং পরবর্তীতে গিয়ে যেহেতু হচ্ছে জাবেদা অন্তর্ভুক্ত করা হয় নাই, ডেবিট এবং ক্রেডিট ২ দিকেই সেম পরিমাণ টাকা হচ্ছে কমে যাবে। তার ফলে র্যামির মিলে যাবে। বাট আমাদের কিন্তু অবশ্যই ভুল রয়েছে। কারণ আমি ওই পরিমাণ লেনদেনের টাকা অন্তর্ভুক্ত করিনি। তো এই টাইপের ভুলগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে বাদ পড়ার ভুল। লেনদেন সংঘটিত হওয়ার সময় যদি তার প্রাথমিক বইয়ের মধ্যে কি করা হয় লিপিবদ্ধ করা না হয় বা লিখা না হয়, তাহলে খতিয়ানের কোনো দিক লিপিবদ্ধ করা হবে না। এই ধরনের ভুলকে বলা হচ্ছে বাদ পড়ার ভুল। ২ নম্বরে হচ্ছে লিখার ভুল। এখানে লিখার ভুলটা হচ্ছে আগের লিখার ভুল আর এই লিখার ভুল কিন্তু সেম না। ওটা ছিল যেই ভুলগুলা র‍্যামিলে ধরা পড়ে না, ধরা পড়ে ওইগুলো লিখার ভুল। আর এখানে লিখার ভুলটা হচ্ছে যেই ভুলটা আমাদের র‍্যামিলে ধরা পড়ছে। মনে করো তুমি কোনো একটা লেনদেন লিপিবদ্ধ করলা। লেনদেন তুমি মনে করো পণ্য ক্রয় করেছিলে ৳২০,০০০। ৳২০,০০০ পণ্য ক্রয় করেছিলা। বাট চালানের মধ্যেই লেখা আছে মনে করো ৳২,০০০ পণ্য ক্রয় করেছো। সো যেটা হবে যেহেতু তুমি ধারে পণ্যটা ক্রয় করেছো, সেটা ছিল হচ্ছে ৳২০,০০০।
বা তুমি ভুলবশত লিখে দিয়েছো কত ২০০০ টাকা লিখে দিয়েছো। তখন জাবেদা করতে ভুল হয়ে যাবে। জাবেদা হয়ে যাবে হচ্ছে ক্রয় ডেবিট ২০০০ আর প্রদত্ত হিসাব বা পাওনাদার ক্রেডিট হয়ে যাবে হচ্ছে ২০০০। সো তোমরা কিন্তু ২ দিকেই ভুলটা করে দিলা। এখানে কি এখানে প্রথমত জাবেদার মধ্যে যে লিখতে নিয়েছে লেনদেন, লেনদেনের মধ্যেই ভুলটা হয়েছিল। যার কারণে তোমাদের ২ দিকেই হচ্ছে কি হয়ে গেল? ভুল হয়ে গেল। এই টাইপের ভুলগুলাকে বলা হয়ে থাকে হচ্ছে লেখার ভুল। ৩ নাম্বারটা হচ্ছে বেদাখিলার ভুল। যেখানে এখানে ভুল হবে। আমি ভুল লিখতে গিয়ে ভুল করে ফেলেছি। আচ্ছা, ফাইন। সো বেদাখিলার ভুলটা কি? বেদাখিলার ভুলটা হচ্ছে একটা হিসাবের জায়গায় যদি এনিহাউ আমরা অন্য হিসাব লিখি, তাকে বলা হয়ে থাকে হচ্ছে বেদাখিলার ভুল। এখানে শর্তটা হচ্ছে সেম টাইপের হিসাব হওয়া লাগবে। যেমন যদি এমন হয় যে আমি একটা ব্যয়ের জায়গায় অন্য ব্যয় লিখলাম, একটা সম্পদের জায়গায় হচ্ছে আমরা অন্য কোনো সম্পদ লিখলাম, অথবা একটা দায়ের জায়গায় অন্য কোনো দায় লিখলাম। এই টাইপের ভুলগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে বেদাখিলার ভুল। যেমন আমি হচ্ছে বেতন প্রদান করেছি। জাবেদা হওয়া উচিত বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। বাট বেতনের জায়গায় আমি ভুল করে লিখে দিয়েছি ভাড়া ডেবিট আর নগদান ক্রেডিট। কি বললাম যে ভাড়া ডেবিট আর হচ্ছে নগদ ক্রেডিট। সো লেখা উচিত ছিল বেতন, বা বেতন জায়গায় লিখে দিয়েছি কি আমরা ভাড়া। একটা হিসাবের জায়গায় আমরা অন্য হিসাব লিখে দিয়েছি। এখন যদি সেম টাইপের হিসাব লেখা হয়, সেটাকে বলা হয়ে থাকে কি? সেটাকে বলা হয়ে থাকে বেদাখিলার ভুল। তোমাদের এখানে কি লেখা রয়েছে দেখো তো, বইয়ের মধ্যে কি লেখা রয়েছে? যে প্রাথমিক হিসাবের বই হতে খতিয়ানের এই স্থানান্তরের সময় একটি হিসাবের পরিবর্তে অন্য হিসাবের সঠিক দিকে টাকার অঙ্ক লেখা হলে যে ভুল হয় তাকে বলা হয়ে থাকে বেদাখিলার ভুল। আমরা কিন্তু ডেবিট দিকের জায়গায় ডেবিট দিকে লিখলাম, কিন্তু আমরা এক জাতীয় হিসাবের জায়গায় মানে এক হিসাবের জায়গায় সেম টাইপের অন্য হিসাব লিখলাম। এই হিসাবের ভুলগুলোকে বলা হচ্ছে বেদাখিলার ভুল। এন্ড ৪ নাম্বারটা হচ্ছে পরিপূরক ভুল। এটা খুব ইন্টারেস্টিং ভুল। মনে করো তুমি ২ টা ভিন্ন, ভিন্ন ভুল করলা। ভিন্ন, ভিন্ন ভুলের কারণে কোইন্সিডেন্টলি তোমাদের রায়মিল মিলে গিয়েছে। এই টাইপের ভুলগুলোকে বলা হয় পরিপূরক ভুল। মনে করো যে তুমি কি করেছো? ক্রয় করেছিলে তুমি ৳৫,০০০ বাট ভুল করে তুমি লিখে দিয়েছো ৪,৫০০। তুমি এখানের মধ্যে একটা ভুল করেছো, ঠিক আছে? সো এই ভুলের ফলে তোমাদের ৳৫০০ কমে যাবে। ক্রয়ের মধ্যে ভুল কম লিখে দিয়েছো ৳৫০০। আবার মনে করো বিক্রয় করেছিলে ১০,০০০ বাট ভুল করে বিক্রয়ের দিকে লিখে দিয়েছো ৯,৫০০। ২ টা ভিন্ন, ভিন্ন ভুল ছিল। কিন্তু এর কারণে কিন্তু তোমাদের রায়মিল মিলে যাবে। এখানে কম লেখা হয়েছে ৫০০ আর এখানেও কম লেখা হয়েছে ৫০০। ডেবিট দিকে ৫০০ কম, ক্রেডিট দিকে ৫০০ কম। যার কারণে কি হবে? তোমাদের রায়মিল হচ্ছে মিলে যাবে। যদি ২ টা ভুল টাইপের হিসাবের দ্বারা তোমাদের রায়মিল মিলে যায়, সেই টাইপের ভুলগুলোকে বলা হয়ে থাকে পরিপূরক ভুল কিংবা স্বয়ং সংশোধক ভুল। ঠিক আছে? তো একটু তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে। একটু আগে যে বললাম, যদি হচ্ছে ব্যয়ের জায়গায় ব্যয় লেখা হয় বা সম্পদের জায়গায় সম্পদ লেখা হয়, সেটাকে বলা হয় বেদাখিলার ভুল। তাহলে যদি আমরা ব্যয়ের জায়গায় সম্পদ লিখে দিই বা সম্পদের জায়গায় ব্যয় লিখে দিই, দায়ের জায়গায় লিখে দিই যদি হচ্ছে আমরা আয়, আয়ের জায়গায় দায়, তাহলে কি হবে? সেই ভুলটাকে বেদাখিলার ভুল বলা হবে না। সেই ভুলটাকে বলা হবে হচ্ছে নীতিগত ভুল। তোমাদের বইয়ের মধ্যে এটাকে অন্যভাবে বর্ণনা করা আছে যে হিসাব বিজ্ঞানের জ্ঞানের অজ্ঞতার কারণে অথবা হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের ফলে যেই ভুল সংঘটিত হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুল নিম্নভাবে হতে পারে। যেমন কি হতে পারে? যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় কিংবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে নির্বাচিত করলে নীতিগত ভুল হয় এবং এই ভুলের কারণে রেমিট মিলে যাবে, কিন্তু ভুল থেকে যাবে। যেমন মনে করো তুমি কলকব্জা ক্রয় করলে, জাবেদা কি? কলকব্জা ক্রয় জাবেদা হচ্ছে কলকব্জা হিসাব ডেবিট, কলকব্জা কি? ডেবিট আর হচ্ছে নগদ ক্রেডিট। কিন্তু তুমি ভুল করে কি করলা? তুমি ভুল করলে কলকব্জার জায়গায় তুমি লিখে দিলা হচ্ছে ক্রয়। ক্রয় ডেবিট আর নগদ ক্রেডিট। সো কলকব্জা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয় আর ক্রয় হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। সো মূলধন জাতীয় জায়গায় যখন কিন্তু মুনাফা জাতীয় কোনো ব্যয় অন্তর্ভুক্ত করা হয়, সেটাকে বলা হচ্ছে নীতিগত ভুল। কিন্তু যদি আমার ভাষায় আমি বলি, তুমি যদি কোনো সম্পদের জায়গায় ব্যয় লিখে দাও বা কোনো ব্যয়ের জায়গায় যদি তুমি সম্পদ লিখে দাও, মানে যদি তুমি সেম ঘরে লিখলে, ডেবিটের জায়গায় ডেবিট লিখলে, ক্রেডিটের জায়গায় ক্রেডিট লিখলে, বাট অন্য হিসাব লিখলে, অন্য ধরনের হিসাব। এখানে কল্পনা ছিল একটা সম্পদ, ক্রয় ছিল একটা ব্যয়। সম্পদের জায়গায় তোমরা ব্যয় লিখে দিয়েছো বা ব্যয়ের জায়গায় সম্পদ লিখে দিয়েছো। অথবা আয়ের জায়গায় লিখে দিয়েছো হচ্ছে দায়, দায়ের জায়গায় লিখে দিয়েছো হচ্ছে আয়। এই টাইপের যে হিসাব, এগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে নীতিগত ভুল। সো আই হোপ তোমাদের ভুলগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে গিয়েছে। তোমাদের পরীক্ষায় সবথেকে বেশি আসে হচ্ছে নীতিগত ভুল, সবথেকে পরীক্ষায় বেশি আসে যে কলকব্জা ক্রয় ভুলবশত ক্রয় হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কোন ধরনের ভুল। আবার মাঝে, মাঝে তোমাদের এই বেদাখিলার ভুলটাও আসে। তো বেদাখিলার ভুল আর হচ্ছে নীতিগত ভুলের মধ্যে পার্থক্যটা কি? বেদাখিলার ভুলের মধ্যে এক হিসাবের জায়গায় অন্য হিসাব লেখা হবে। আবার নীতিগতের মধ্যেও এক হিসাবের জায়গায় অন্য হিসাব লেখা হবে। বাট বেদাখিলার মধ্যে যেটা করা হয়, সেম টাইপের অন্য হিসাব লেখা হয়। ব্যয়ের জায়গায় ব্যয়, সম্পদের জায়গায় সম্পদ, দায়ের জায়গায় দায় বা আয়ের জায়গায় আয়। কিন্তু নীতিগত ভুলের মধ্যে আমরা অন্য হিসাব লিখি, অন্য টাইপের হিসাব লিখে দিই। যার কারণে আমাদের একদম টোটালি হচ্ছে আমাদের
পুরো মানে সিনারিও চেঞ্জ হয়ে গেল। এই কারণে এই ভুলগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে নীতিগত ভুল। সো আই হোপ তোমাদের ভুলগুলোর মধ্যে আর কোনো সমস্যা নাই। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন আস্ক করতে পারো। না থাকলে সরাসরি হচ্ছে এবার আমরা ম্যাথের মধ্যে চলে যাবো। ঠিক আছে? তো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই হচ্ছে আস্ক করতে পারো। আচ্ছা ফাইন। সো নিবিড় বলছো তোমাদের কোয়েশ্চেন হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছে। লায়লা বলছো বুঝে গিয়েছো। তাহলে এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের পরের পার্টের মধ্যে। এবার আমরা জানবো হচ্ছে অনিশ্চিত হিসাব সম্পর্কে। তোমরা বলেছিলে অনিশ্চিত হিসাবটা কি? সাধারণত RAML এর ২ পাশ আমাদের সমান হবে। যদি আমরা ম্যাথ যদি ঠিক করে থাকি, আমাদের ২ পাশ সমান হতে বাধ্য। যদি এমন কখনো হয় যে আমাদের ডেবিট দিকের যোগফল আর ক্রেডিট দিকের যোগফল মিলে নাই, তখন সাময়িকভাবে আমাদেরকে এটা মিলিয়ে দেওয়ার জন্য আমরা যে হিসাব তৈরি করি তাকে বলা হয়ে থাকে হচ্ছে অনিশ্চিত হিসাব। সাধারণত RAML এর ২ পাশ সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে অনিশ্চিত হিসাব কি বলা হয়ে থাকে। তো RAML এর ভুল খুঁজে বের করতে না পারলে আর্থিক বিবরণী প্রস্তুত করতে বিলম্বিত হতে পারে। আমাদের বসে থাকা পসিবল না। আমার তো এখানে বসে থাকতে হবে। সো বসে থাকার জায়গায় আমরা যেটা করতে পারি, আমরা অনিশ্চিত হিসাব তৈরি করে আমরা তারপরে হচ্ছে আমাদের যে ম্যাথটা আমরা পরবর্তী ধাপে চলে যেতে পারি এবং তার জন্য সাময়িকভাবে আমরা যে হিসাব তৈরি করব তাকে বলা হয়ে থাকে হচ্ছে অনিশ্চিত হিসাব। এখন এক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যদি আমরা দেখি যে ডেবিট দিক হচ্ছে বড় আর ক্রেডিট দিক হচ্ছে ছোট। কি বললাম? যদি এমন হয় ডেবিট দিক বড় এবং ক্রেডিট দিক কি ছোট, তখন গিয়ে আমাদেরকে দেখতে হবে ক্রেডিট পাশে এনিহাউ হচ্ছে আমাদের কি আছে নাকি মূলধন হিসাব উল্লেখ করা রয়েছে নাকি। এটা খুবই মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা আমি আগে বুঝাই। নরমাল যদি এরকম হয় আমাদের ডেবিট দিক বড়, আমাদের ডেবিট দিক বড়, ডেবিট দিক ছোট আর ক্রেডিট দিক বড়। যেমন ডেবিট দিকে আসলে মনে করো যোগফল 1,00,000 আর ক্রেডিট দিকে যোগফল আসলে মনে করো 1,20,000। কোন দিকে কম রয়েছে? কম রয়েছে হচ্ছে আমাদের ডেবিট দিকে। সো আমরা ডেবিট দিকে লিখে দেব হচ্ছে অনিশ্চিত হিসাব। এই হিসাবটা বিবরণের ঘরে বা হিসাবের শিরোনাম এই ঘরে লিখে আমরা এখানে লিখে 20,000 টাকা লিখে দিব। তাহলে আমাদের ডেবিট দিকে হয়ে যাবে হচ্ছে 1,20,000 আর ক্রেডিট দিকে কি হবে? ক্রেডিট দিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 1,20,000। যদি এমন হয় আমাদের ডেবিট দিক হচ্ছে বড়, ক্রেডিট দিক ছোট, উল্টা সিনারিও। ডেবিট দিকে আসছে হচ্ছে 1,20,000 আর ক্রেডিট দিকে আসছে মনে করো হচ্ছে 1,00,000। তখন আমরা সেম কাজ করব। আমরা এখানে বসিয়ে 20,000 টাকা বসিয়ে দিব। বাট আমাদেরকে আগে দেখতে হবে আমাদের ম্যাথের মধ্যে এনিহাও মূলধন হিসাব দেওয়া রয়েছে নাকি। যদি আমরা দেখি কোশ্চেনে মূলধন হিসাব দেওয়া রয়েছে, তখন সেম ভাবে আমরা এখানে লিখে দিব হচ্ছে বিবরণের ঘরে অনিশ্চিত হিসাব, তারপর ম্যাথ মিলিয়ে দিব। বা যদি এনিহাউ দেখি আমরা আমাদের ম্যাথের মধ্যে মূলধন হিসাব এটা হচ্ছে উল্লেখ করা নাই, তখন আমরা এখানে লিখে দিব হচ্ছে মূলধন হিসাব এটা লিখে দিব। তারপরে গিয়ে হচ্ছে আমরা আমাদের ম্যাথটা ক্লোজ করে দিব। সো যদি এমন হয় ক্রেডিট দিকে কি? ক্রেডিট দিকে হচ্ছে কম এবং ক্রেডিট দিকের মধ্যে আমাদের মূলধন হিসাব কি করা নাই? মূলধন হিসাব হচ্ছে আমাদের উল্লেখ করা নাই। তখন আমরা পরীক্ষার মধ্যে অনিশ্চিত হিসাব এটা উল্লেখ না করে আমরা কি করব? আমরা হচ্ছে মূলধন হিসাব লিখে তারপর হচ্ছে ম্যাথটাকে ক্লোজ করব। সো তখন ডেবিট দিকে হয়ে যাবে হচ্ছে 1,20,000 আর ক্রেডিট দিকে হয়ে যাবে হচ্ছে 1,20,000। সো ধরে নেওয়া হবে তখন মালিক এক্সট্রা করে মূলধন এনেছিল যেটা আমাদের ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। এই কারণে মূলধন হিসাব দিয়ে তখন হচ্ছে আমরা ম্যাথটাকে ক্লোজ করে দিই। আই হোপ তোমরা বুঝে গিয়েছো অনিশ্চিত হিসাব কিভাবে হচ্ছে প্রস্তুত করতে হয়। এবার হচ্ছে এবার ম্যাথ দেখবো। ম্যাথ দেখলে আই হোপ তোমাদের আপাতত RAML এর যে পার্টটি রয়েছে সেই RAML এর পার্টটা তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তানজিনা বলছো যদি আমাদের যদি ম্যাথে ভুল থাকে অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিই তাহলে কি হবে? আসলে পরীক্ষার মধ্যে আসলে এই ব্যাপারটা হবে না। পরীক্ষার মধ্যে গিয়ে স্যার অবশ্যই কাটবে। পরীক্ষার মধ্যে তুমি ভুল করেছো। যদি এমন হয় যে পরীক্ষার মধ্যে স্যারই হচ্ছে তোমাদেরকে ভুল করার জন্য ইচ্ছা করে মিলিয়ে দেয় নাই, তখন গিয়ে অবশ্যই আমাদের অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে হবে। বাট যদি এমন হয় যে পরীক্ষায় স্যার এমন কোশ্চেন দিয়েছেন যে তোমাদের মিলে যাওয়ার কথা, বাট তুমি ভুল করেছো তার জন্য মিলে নাই, তখন কিন্তু কিছু করার নেই। তখন তোমাদের নাম্বার অবশ্যই কাটবে। ঠিক আছে? সো RAML করার টাইমে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রেখে তারপর হচ্ছে তোমাদের ম্যাথটা হচ্ছে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা আমাদের ম্যাথের মধ্যে চলে যাই। আমরা সবাই হচ্ছে একসাথে বলার চেষ্টা করি। ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা অনেকগুলো হিসাব নিয়ে এসেছি। এবার আমরা সবাই বলবো যে কোন হিসাবটা কোন দিকে যাবে। প্রথমত সবাই হচ্ছে আমার সাথে করার ট্রাই করবা। মূলধন। মূলধন কি? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। সো আমরা কি জানি মালিক সত্ত্ব কোথায় যায়? মালিক সত্ত্ব চলে যায় হচ্ছে ক্রেডিট দিকে। তাহলে মূলধন কোথায় চলে যাবে? মূলধন চলে যাবে হচ্ছে ক্রেডিট দিকে। মজুত পণ্য। মজুত পণ্য কি এটা? মজুত পণ্য হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটা ব্যয়, সমাপনী মজুত পণ্য একটা সম্পদ। আমরা সমাপনী মজুত পণ্যকে দেখাই না, বা আমরা প্রারম্ভিক মজুত পণ্যকে দেখাই। এই কারণে এই প্রারম্ভিক মজুত পণ্যকে হচ্ছে আমরা দেখিয়ে দিব আমাদের RAML এর মধ্যে এবং এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে ডেবিট। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ডেবিট আর মূলধনটা হচ্ছে ক্রেডিট। বিক্রয়। বিক্রয় কি?
বিক্রয় হচ্ছে এক ধরনের আয়। আয় চলে যায় ক্রেডিট দিকে, তাই বিক্রয় চলে যাবে হচ্ছে কোথায়? বিক্রয় চলে যাবে হচ্ছে ক্রেডিট দিকে। গ্যাস ও পানি। গ্যাস ও পানি কি? গ্যাস ও পানি হচ্ছে একটা ব্যয়। ব্যয় চলে যায় হচ্ছে কোথায়? ব্যয় চলে যায় হচ্ছে ডেবিট দিকে। তাহলে গ্যাস ও পানি চলে যাবে কোথায় দিকে? গ্যাস ও পানি চলে যাবে হচ্ছে ডেবিট দিকে। আচ্ছা, তারপর মজুরি। মজুরি কি? মজুরি পাশে লেখাই আছে অলরেডি হচ্ছে খরচ। ঠিক আছে? মজুরি যেহেতু ব্যয়, মজুরি চলে আসবে কোথায়? মজুরি চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। কারণ ব্যয় চলে আসে হচ্ছে ডেবিট দিকে। তারপর হচ্ছে দেনাদার। দেনাদার কি? দেনাদার হচ্ছে একটা সম্পদ, বা বলতে গেলে স্পেসিফিক বলতে গেলে চলতি সম্পদ। সো চলতি সম্পদ চলে আসে হচ্ছে কোথায়? চলতি সম্পদ চলে আসে হচ্ছে ডেবিট দিকে। তাই দেনাদারকে নিয়ে আসবো হচ্ছে আমরা ডেবিট দিকে। তো তোমরা সবাই হচ্ছে অলরেডি অ্যান্সার করছো আমার সাথে। এটা খুবই, খুবই ভালো একটা প্র্যাকটিস। তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের বাসার মধ্যে হচ্ছে আর বেশি করে ম্যাথ করা লাগবে না। ক্লাসের মধ্যে তোমরা হচ্ছে একদম ম্যাথটা করে তারপর তোমরা মানে ক্লাসে শেষ করতে পারবা। তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। বাসায় করলে তোমাদের খুব বেশি একটা সমস্যা হবে না। তারপর হচ্ছে কমিশন। কমিশন কি? কমিশন হচ্ছে এক ধরনের আয়। আয় হচ্ছে চলে যায়, আয় চলে যায় ক্রেডিট দিকে। তাই কমিশন এসে পড়বে হচ্ছে কোথায়? কমিশন এসে পড়বে হচ্ছে ক্রেডিট দিকে। যন্ত্রপাতি। যন্ত্রপাতি হচ্ছে কি? যন্ত্রপাতি হচ্ছে সম্পদ বা স্থায়ী সম্পদ। সম্পদ চলে যায় হচ্ছে ডেবিট দিকে। তাই যন্ত্রপাতি চলে যাবে হচ্ছে ডেবিট দিকে। পরিবহন। আচ্ছা, এটা বলে রাখা একটু দরকার। পরিবহন যখন বলা থাকবে, পরিবহন দ্বারা নরমালি হচ্ছে ক্রয় পরিবহন বোঝানো হয়ে থাকে। এখন ক্রয় পরিবহন হোক বা বিক্রয় পরিবহন হোক, দুইটাই হচ্ছে আমাদের জন্য ব্যয়। এই কারণে ক্রয় পরিবহন চলে আসবে হচ্ছে কোথায়? ক্রয় পরিবহন চলে আসবে ডেবিট দিকে। তারপর উত্তোলন কি? উত্তোলন হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস করে। মূলধন বা মালিক সত্ত্ব চলে যায় হচ্ছে ক্রেডিট দিকে। তাই উত্তোলন চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। ব্যবসায়িক খরচ। ব্যবসায়িক খরচ কি? এটা একটা খরচ। খরচ চলে আসে ডেবিট দিকে। তাই ব্যবসায়িক খরচ চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। নগদ তহবিল কি? নগদ তহবিল হচ্ছে এক ধরনের সম্পদ। এখন নগদ তহবিল যেহেতু সম্পদ, পাশে কিছু দেওয়া নেই। কিছু দেওয়া না থাকলে ধরে নিব এটা হচ্ছে এক ধরনের কি? যদি কিছু উল্লেখ করা না থাকে, তখন ধরে নেওয়া হবে এই নগদ তহবিলটা হচ্ছে আমাদের সরাসরি নগদ তহবিল। এটাকে আমরা নিয়ে চলে আসবো হচ্ছে কোথায়? নিয়ে চলে আসবো হচ্ছে আমরা ডেবিট দিকে। ব্যাংকে জমা। আচ্ছা, এখানে আসলে মিস চলে গিয়েছে। ব্যাংক জমা এখানে হবে হচ্ছে ৩১/১২/১৭ হবে। এর পাশে হচ্ছে ব্র্যাকেটে আসা হয় নাই। আমরা জানি যেকোনো চলতি সম্পদের ক্ষেত্রে আমরা সরাসরি ব্যাংক জমাকে আনি, প্রারম্ভিক ব্যাংক জমাকে আনি না। তাই নিচে যে একটা প্রারম্ভিক ব্যাংক জমা দেওয়া রয়েছে সেটা আসবে না। বাট এই সমাপনী ব্যাংক জমাটা এসে পড়বে এবং এটা চলে আসবে কোথায়? এটা চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। ক্রয় কি? ক্রয় হচ্ছে একটা ব্যয়। ব্যয় চলে আসে ডেবিট দিকে। অভিকর, অভিকর এটা হচ্ছে ব্যয়। ব্যয় চলে আসে হচ্ছে ডেবিট দিকে। আসবাবপত্র কি? আসবাবপত্র একটা সম্পদ। সম্পদ চলে আসে হচ্ছে ডেবিট দিকে। প্রাপ্য বিল। প্রাপ্য বিল সম্পদ। সম্পদ চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। প্রাপ্য বিল হচ্ছে এক ধরনের কি? চলতি সম্পদ। যদি এখানে বলা থাকতো প্রারম্ভিক প্রাপ্য বিল, সেটাকে আমরা অবশ্যই অন্তর্ভুক্ত করতাম না। তারপর হচ্ছে ব্যাংক জমা। প্রারম্ভিক। আমরা প্রারম্ভিক ব্যাংক জমাকে আনি না, সমাপনী ব্যাংক জমাকে আনি। কারণ যেকোনো ধরনের চলতি সম্পদের সমাপনী আনা হয়, প্রারম্ভিক আনা হয় না। এই কারণে ব্যাংক জমাটা আসবে না। আবার মজুত পণ্য, এই ম্যাথের মধ্যে একটু মিস চলে গিয়েছে। এটা হয়ে যাবে হচ্ছে ৩১/১২/১৭ হবে। বাট যদি দেওয়া না থাকতো তাও এটা আমরা আনতাম না। কারণ আমাদের অলরেডি পারমাণবিক বিস্ফোরণ দেওয়া রয়েছে। সো একটা কোয়েশ্চেনের মধ্যে অবশ্যই যে পারমাণবিক বিস্ফোরণ দেওয়া থাকবে না। একটা পারমাণবিক মানে অপরটা অবশ্যই সমাপনী হয়ে যাবে। তাই এটাকে আমরা নিয়ে আসবো না। সমাপনী উৎপন্ন পরীক্ষার মধ্যে আসে না। পারমাণবিক উৎপন্ন আসে। তাই এটা বাদ। অবচয় হচ্ছে এটা ব্যয়। ব্যয় চলে আসে হচ্ছে কোথায়? ব্যয় চলে আসে হচ্ছে ডেবিট দিকে। তা আমার হাত একটু ঘেমে গিয়েছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে স্ক্রিনের মধ্যে। আমি একটু মুছে নিই। ঠিক আছে? যদি কেউ লেখা বুঝতে না পারো অবশ্যই বলে নিবা। সো অবশ্যই হচ্ছে ব্যয়, ব্যয় চলে আসবে হচ্ছে কোথায়? ব্যয় চলে আসবে ডেবিট দিকে। তারপর ভাড়া। ভাড়া হচ্ছে ব্যয়। ব্যয় চলে আসে ডেবিট দিকে। খরচ। বেতন খরচ কি? বেতন একটা খরচ, সরি। ভাড়া প্রাপ্তিতে হচ্ছে আয়। আমি খুবই দুঃখিত। ভাড়া প্রাপ্তিতে এখানে আয় হবে। সেই কারণে কি করব? আয় চলে আসবে হচ্ছে কোথায়? আয় চলে আসবে ক্রেডিট দিকে। বেতন, বেতন হচ্ছে একটা ব্যয়। ব্যয় চলে আসে ডেবিট দিকে। বীমা সেলামি। আচ্ছা। শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়। বীমা সেলামি হচ্ছে ব্যয়। এটা মনে রাখতে হবে। সেলামি দেখে আমরা আয় বলে অনেকে হচ্ছে ভুল করে ফেলি। সো বীমা সেলামি হচ্ছে একটা ব্যয়। শিক্ষানবিশ সেলামি হচ্ছে একটা আয়। আমরা কি করি? আমরা ব্যয়কে বসিয়ে দিই হচ্ছে ডেবিট দিকে। তাই এটা বসে যাবে হচ্ছে ডেবিট দিকে। যদি কোশ্চেন দেওয়া থাকতো শিক্ষানবিশ সেলামি, সেটাকে আয়ের জন্য সেটাকে আমরা নিয়ে চলে আসতাম হচ্ছে ক্রেডিট দিকে। আবার শিক্ষানবিশ ভাতা হচ্ছে এক ধরনের ব্যয়, সেটা আসতো ডেবিট দিকে। আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় আসে ক্রেডিট দিকে। বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বিক্রয় কমিয়ে দেয়। এই কারণে আন্তঃফেরত চলে আসবে কোথায়? আন্তঃফেরত চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে। সরি, ডেবিট দিকে চলে আসবে। ভুল করে ফেললাম। আন্তঃফেরত চলে আসবে হচ্ছে কোথায়? ডেবিট দিকে চলে আসবে। তারপর প্রদেয় বিল।
প্রদেয় বিল কি? প্রদেয় বিল এক ধরনের হচ্ছে দায়। দায় চলে আসে ক্রেডিট দিকে, তাই প্রদেয় বিল চলে আসবে ক্রেডিট দিকে। পাওনাদার দায়, দায় চলে আসবে ক্রেডিট দিকে। আন্তঃফেরত যদি হয় ডেবিট, বই ফেরত অবশ্যই হবে হচ্ছে ক্রেডিট। বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় আসে ডেবিট দিকে, বই ফেরত চলে আসবে ক্রেডিট দিকে। ব্যাংক চার্জ হচ্ছে ব্যয়, ব্যয় চলে আসে ডেবিট দিকে। আর বাকি একটা আয়, এটা চলে আসবে কোথায়? এটা চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে। তো এভাবে করেই হচ্ছে আমরা আমাদের র্যামিলটা হচ্ছে প্রস্তুত করতে পারি। তোমাদের সুবিধার্থের জন্য আমি পুরো র্যামিল এখানে করিয়ে দিয়েছি। বাট স্টিল তোমাদের ক্লাসে প্র্যাকটিস করানোর জন্য আমি না দেখিয়ে প্র্যাকটিসটা করালাম। তোমরা বাসায় জাস্ট এখান থেকে দেখতে পারবে যে তোমাদের ম্যাথটা ঠিক আছে নাকি। তারপর যদি ২ পাশ যোগ করো, সব ঠিক থাকে, তোমাদের অবশ্যই ম্যাথ মিলতে বাধ্য। এবার যদি এখানে যোগ করে দিই, এখানে যোগ করলে বের হবে হচ্ছে অবশ্যই ২ পাশে হয়ে যাবে হচ্ছে ১,৬২,৫২০, ক্রেডিট দিকে হয়ে গেল হচ্ছে ১,৬২,৫২০। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের ম্যাথটা। আমাকে বলো এই টোটাল যে তোমরা ম্যাথটা করলা, এই ম্যাথের মধ্যে তোমাদের কোন ধরনের সমস্যা ক্রিয়েট হয়েছে নাকি? আচ্ছা। তো আচ্ছা ১ মিনিট, কমিশন কোথায়? কমিশন হচ্ছে ডেবিট হবে। আচ্ছা সরি। আই এম এক্সট্রিমলি সরি, আমি এটা ভুল করে ফেলেছিলাম। কমিশনে কিছু বলা নাই। বলা না থাকলে সেটাকে হচ্ছে প্রদত্ত ধরে নিই। তাহলে সেটা চলে আসবে কোথায়? সেটা চলে আসবে হচ্ছে এটা ব্যয়, এটা চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। থ্যাংক ইউ সো মাচ রাসেল। তারপর হচ্ছে কানিস আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? সো আমার যেহেতু পরীক্ষা নাই, সো আমার সমস্যা নাই। তোমাদের পরীক্ষা আছে, তোমরা ধরতে পেরেছো। সো এই যে তোমাদের কংগ্রেচুলেশন, তোমরা ভুলটা অবশ্যই ধরতে পেরেছো। সো কমিশন হচ্ছে যেহেতু কিছু বলা নাই, এটাকে আমরা ব্যয় ধরে নিব। ব্যয় হওয়ার কারণে সেটা চলে আসবে হচ্ছে ডেবিট দিকে চলে আসবে। আচ্ছা ফাইন। নিবিড় বলছো ১/৭/১৭ আর ৩১/১২/১৭ তারিখটা হচ্ছে বুঝিয়ে দেওয়ার জন্য আগে বুঝিয়ে দিই। আহ ১/১/১৭ এর মানে হচ্ছে প্রারম্ভিক। আর ৩১/১২/১৭ মানে হচ্ছে সমাপনী। তো আমরা জানি আমরা মজুত পণ্যের বেলায় প্রারম্ভিককে আনি বা সমাপনীকে আনি না। এই কারণে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য এসেছে বা সমাপনী মজুত পণ্য আমাদের আসে নাই। আবার চলতি সম্পদ এবং দায়ের বেলায় উল্টা হয়। চলতি সম্পদ এবং দায়ের বেলায় সমাপনী আসে কিন্তু প্রারম্ভিক কি আসে না। এই কারণে আমাদের প্রারম্ভিক ব্যাংক জমা আসে নাই, কিন্তু সমাপনী ব্যাংক জমা আমাদের ঠিকই ম্যাথের মধ্যে এসেছে। ঠিক আছে? যদি এমন হয় তোমাদের কোয়েশ্চেনের মধ্যে প্রারম্ভিক ব্যাংক জমা দেওয়া আছে বা সমাপনী ব্যাংক জমা দেওয়া নাই, তখন কিন্তু আমরা বসাবোই না। তখন ধরে নেওয়া হবে সমাপনী ব্যাংক জমার পরিমাণ হচ্ছে 0। এই কারণে গিয়ে সমাপনী ব্যাংক জমাকে আমরা বসাবোই না। ঠিক আছে? সো প্রারম্ভিক থাকলে আসবে না, সমাপনী থাকলে আসবে চলতি সম্পদ চলতি দায়ের বেলায়। আর মজুত পণ্যের বেলায় উল্টা হয়, মজুত পণ্যের বেলায় প্রারম্ভিক আসে বাট সমাপনী আসে না। ঠিক আছে? তাহলে যদি এই ম্যাথটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তো রাসেল বলছো সমন্বিত ক্রয়ের করার সময় কি রেয়ামিলে ক্রয় আসবে না? না। সমন্বিত ক্রয় থাকলে আমরা ক্রয়কে আনবো না আর প্রারম্ভিক মজুতকে আনবো না। সমন্বিত ক্রয় থাকলে শুধুমাত্র সমন্বিত ক্রয়টা আসবে আর শুধুমাত্র হচ্ছে কি আসবে আমাদের সমাপনী মজুত আসবে। সমন্বিত ক্রয় দেওয়া থাকলে আমাদের প্রারম্ভিক মজুত আসবে না, প্লাস পাশাপাশি আমাদের ক্রয়কে হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করবো না। ঠিক আছে? তো এবার সৃজনশীল ম্যাথ দেখে নিই। এই সৃজনশীলটা দেখলেই মোটামুটি হচ্ছে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো এই ম্যাথের মধ্যে হচ্ছে না র্যামিল দেওয়া রয়েছে। তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় উদ্দীপ্ত দেওয়ার জায়গায় একটা ভুল র্যামিল দিয়ে দেয়। কি করতে? মাঝে মাঝে ভুল র্যামিল দিয়ে দেয়। তো আমাদের যেটা করতে হয় সেই ভুল র্যামিলটাকে হচ্ছে আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, নূরজাহান বলছো যে আন্তঃফেরত আর বই ফেরত বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, বই ফেরত, বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। তোমাদেরকে জাভা চ্যাপ্টার করানোর টাইমে গিয়ে ক্রয় ফেরত বই ফেরত এটা আমি অনেক ভালো মতো বুঝিয়েছিলাম, তাই আমি একটু স্কিপ করে গিয়েছিলাম, বাট স্টিল আগে বুঝিয়ে দিই। ঠিক আছে? তো বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত আর আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। তো আমাকে বলতো ক্রয় কোথায় যায়? ক্রয় যায় হচ্ছে ডেবিট দিকে, ক্রয় ফেরত উল্টো দিকে যাবে, তাই ক্রয় ফেরত চলে যাবে হচ্ছে ক্রেডিট দিকে। আবার বিক্রয় চলে যায় হচ্ছে ক্রেডিট দিকে। বিক্রয় কোথায় যায়? বিক্রয় যায় হচ্ছে ক্রেডিট দিকে। এই কারণে বিক্রয় ফেরত চলে যাবে উল্টো দিকে, বিক্রয় ফেরত চলে যাবে হচ্ছে ডেবিট দিকে। সো বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, আন্তঃ ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। বই ফেরত চলে যাবে ক্রেডিট দিকে, আন্তঃ ফেরত চলে যাবে হচ্ছে ডেবিট দিকে। আচ্ছা, সো নিবিড় বলছো যে ব্যাংক জমা ৩১/১৭ কি অন্তর্ভুক্ত হতো? অবশ্যই। ব্যাংক জমা হচ্ছে সমাপনী। আগের ম্যাথের মধ্যে দেওয়া ছিল, এই যে এখানে দেওয়া ছিল, এই যে ব্যাংক জমা দেওয়া আছে ৩১/১৭, এটা কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেছি। এটা চলে আসবে কোথায়? এটা চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। এই যে ব্যাংক জমা, এটা চলে আসলো হচ্ছে ডেবিট দিকে। বাট ব্যাংক জমা যে আমাদের দেওয়া রয়েছে
1.17 এটাকে আমরা অন্তর্ভুক্ত করব না, কারণ এটা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক চলতি সম্পদকে র্যামিলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না, ঠিক আছে? তো এবার আমরা এই ম্যাথটা দেখে নিই। প্রারম্ভিক মজুত পণ্য কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে ডেবিট দিকে, পারফেক্টলি আছে। ক্রয় দেওয়া হচ্ছে ডেবিট দিকে, এটাও ঠিক। বেতন দেওয়া হচ্ছে ডেবিট দিকে, পারফেক্ট। পাওনাদার কিন্তু ডেবিট দিকে হয় না, পাওনাদার হয় হচ্ছে ক্রেডিট দিকে। তাই এটা ভুল দেওয়া রয়েছে। এটা চলে আসবে হচ্ছে কোথায়? এটা চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে। তারপর দেনাদার। দেনাদার হচ্ছে সম্পদ, ডেবিট দিকে আসার কথা, ঠিক আছে। ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক উদ্বৃত্ত আছে, ব্যাংক উদ্বৃত্ত হয় হচ্ছে ডেবিট দিকে, বাট এখানে দেওয়া হচ্ছে ক্রেডিট দিকে, তাই এটাকে হচ্ছে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো। আচ্ছা, এখানে কি কিছু ভুল রয়েছে? আমি একবার জাস্ট দেখে নিই, একটু চেক করে নিই লাস্ট বার। ওয়েট। ব্যাংক জমার উদ্বৃত্ত হবে, ঠিক আছে? এটা ভুল শুধু কর্তৃক এসে পড়েছে। এটা হবে হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত হবে। ব্যাংক উদ্বৃত্ত হচ্ছে সম্পদ, যে ডেবিট দিকে আসে, এই কারণে এটা চলে আসবে হচ্ছে ডেবিট দিকে। আন্তঃফেরত মানে কি? আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, যে ডেবিট দিকে আসে। সো ঠিক জায়গায় দেওয়া রয়েছে। জাহাজ ভাড়া হচ্ছে ব্যয়, ব্যয় আসে ডেবিট দিকে, তাই এটা এসে পড়বে হচ্ছে ডেবিট দিকে। প্রদেয় বিল কি? প্রদেয় বিল হচ্ছে দায়, দায় চলে আসে ক্রেডিট দিকে, তাই প্রদেয় বিল চলে আসবে ক্রেডিট দিকে 20,000 টাকা। এরপর হচ্ছে গৃহীত ঋণ। গৃহীত ঋণ হচ্ছে দায়। আমরা যেই ঋণ গ্রহণ করি তাকে বলা হয় গৃহীত ঋণ, আর যেই ঋণ প্রদান করা হয় তাকে বলা হয় প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ চলে আসে ডেবিট দিকে, গৃহীত ঋণ চলে আসে ক্রেডিট দিকে। গৃহীত ঋণকে আমরা নিয়ে আসবো ক্রেডিট দিকে, ঠিক জায়গাতেই আছে। তারপর দান কোঠা বসে ডেবিট দিকে, সম্পদ, ঠিক আছে। বরাদ্দকৃত বার্তা মনে রাখবা, বরাদ্দকৃত বার্তা মানে হচ্ছে প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা ব্যয় বসে হতো ডেবিট দিকে, তাই এটাকে আমরা ডেবিট দিকে বসিয়ে দিব। সো এটা বসে যাবে হচ্ছে ডেবিট দিকে। তারপর মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা বসেছে ক্রেডিট দিকে, তাই এটা ক্রেডিট দিকে বসেছে, ঠিক জায়গাতেই আছে। বিক্রয় আয়, আয় বসে ক্রেডিট দিকে, ক্রেডিট দিকেই আছে, ফাইন। বই ফেরত কি? বই ফেরতটা হচ্ছে এক ধরনের ক্রয় ফেরত। আমি এটাকে পড়লাম যে ক্রয় ফেরত কোথায় আসে? ক্রয় ফেরত আসে হচ্ছে ডেবিট, ক্রেডিট দিকে আসছে, কিন্তু আমাদের এখানে দেওয়া হচ্ছে ডেবিট দিকে, তাই ক্রয় ফেরত চলে আসবে কোথায়? ক্রয় ফেরত চলে আসবে হচ্ছে ক্রেডিট দিকে চলে আসবে। তারপর মণিহারি হচ্ছে কি? মণিহারি হচ্ছে এক ধরনের ব্যয়। মণিহারি আসে হচ্ছে ডেবিট দিকে, এটাকে হচ্ছে আমরা ডেবিট দিকে বসিয়ে দিব, ব্যয় হয়। কুড়িন, কুড়িন বসে যায় হচ্ছে ডেবিট দিকে, এটা একটা ব্যয় বা পরিচালন ব্যয় বা ক্ষতি, এটা হচ্ছে ডেবিট দিকে। আর সন্দেহজনক জেনারেশন চিঠি, এটা হচ্ছে প্রতিসম্পদ হিসাব, এটা আমরা দেনা থেকে বাদ দিয়ে দিই, এটা চলে আসে কোথায়? এটা চলে আসে হচ্ছে ক্রেডিট দিকে। সো তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় এরকম ভুল র্যামিল দেওয়া থাকতে পারে, তোমাদের বলতে পারে যে এই ভুল র্যামিল থেকে তোমরা শুদ্ধ র্যামিল তৈরি করো। তখন তোমাদেরকে এভাবে করে যেটা করতে হবে, নতুন করে তোমরা ঘর তৈরি করবা, অবশ্যই কাটাকাটি করবা না। আমি তো তোমাদেরকে কোয়েশ্চেন থেকে কখনো কাটাকাটি হয়ে গিয়েছে, বাট পরীক্ষার মধ্যে গিয়ে আমরা ফ্রেশ করে এই কাটাকাটি না করে আমরা যেই যার ঘরে বসানোর কথা ওই ঘরের মধ্যে হচ্ছে বসিয়ে দিব। তো এভাবে করে আমরা ভুল র্যামিল থেকে পরীক্ষার মধ্যে শুদ্ধ র্যামিল তৈরি করতে পারি। তোমাদের এই কোয়েশ্চেনের মধ্যে 3 নম্বরে বলা ছিল যেটা শুদ্ধ র্যামিল তৈরি করো, তোমাদেরকে আমি প্রথমে শুদ্ধ র্যামিল করে নিলাম, এরপরে হচ্ছে আমরা এখানের মধ্যে ক নাম্বার আর খ নাম্বার ম্যাথটা করবো, ঠিক আছে? তো আমাকে বলো, এই শুদ্ধ র্যামিল তৈরি করলা, এই শুদ্ধ র্যামিলের মধ্যে তোমাদের কোনো সমস্যা রয়েছে নাকি? তারপর কি করতে হবে? তারপর তোমাদেরকে ডেবিট এবং ক্রেডিট যোগ করে দেওয়া লাগবে। ডেবিট ক্রেডিট যোগ করে দেওয়া লাগবে, তোমাদের এখানের মধ্যে কোনো সমস্যা হয়েছে নাকি, মানে তোমাদের অসামঞ্জস্য হয়েছে নাকি। যদি না মিলে তখন অনিশ্চিত হিসাব দিয়ে তোমাদেরকে হচ্ছে মিলানো লাগবে। লাইক আমি যদি যোগ করি এখন, প্রারম্ভিক মূল্য দেওয়া আছে কত? প্রারম্ভিক মূল্য দেওয়া আছে হচ্ছে 34,000। প্রারম্ভিক মূল্য দেওয়া আছে হচ্ছে 34,000। আচ্ছা, যোগ করে দিব হচ্ছে আমরা ক্রয়, ক্রয় হচ্ছে 1,00,000। তারপর যোগ করা আছে হচ্ছে আমাদের 12,000। তো 12,000 টাকা হচ্ছে আমরা যোগ করে দিব। এরপর যোগ করে দিব হচ্ছে আমরা আমাদের এখানে কি দেনাদার, দেনাদার হচ্ছে 16,000 যোগ করে দিলাম। আচ্ছা, যোগ করে দেব হচ্ছে ব্যাংকের উদ্বৃত্ত 35,000 টাকা, সে যোগ হবে হচ্ছে 3,000, সাথে যোগ হবে হচ্ছে 5,000। তার সাথে আমরা ডেবিট যোগ করে দিব কত? ডেবিট যোগ করে দিব হচ্ছে 55,000। তারপর যোগ করে দিব হচ্ছে আমরা 10,000। এরপর যোগ করে দিব হচ্ছে আমরা 5,000। এরপরে হচ্ছে 9,000। যোগ করলে আমাদের বের হয় 2,94,000। যোগফলে কোনো পার্থক্য ঘটে নাই, যোগফল এক্সাক্টলি সেম আছে। এবার ক্রেডিট দিকগুলো যোগ করি। ক্রেডিট দিক যোগ করলে এখানে আছে হচ্ছে প্রথমত 40,000 টাকা হচ্ছে পাওনাদার, সেটা যোগ করে দিব হচ্ছে আমরা 20,000 টাকা আমাদের প্রদেয় বিল। তার সাথে আমরা যোগ করে দিব হচ্ছে আমাদের এখানে মূলধনের পরিমাণ হচ্ছে 67,000 টাকা, সেটা যোগ করে দিব বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 1,40,000। তার সাথে যোগ করে দিব আমরা বই ফেরত হচ্ছে 6,000 টাকা। তারপর এখানে দেওয়া রয়েছে সন্দেহজনক জিনিস কত? 8,000 টাকা। তো আমি কিছু বাদ দিলাম। আহ জাস্ট এ মিনিট।
তোমার কত আসবে এখানের মধ্যে? প্রথমত আসবে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে 40, তার সাথে যোগ করে ৫৫ হচ্ছে 40, তারপর সেটা যোগ করতে হবে হচ্ছে আমাদের ৫০৪০, এরপর যোগ হয়ে যাবে হচ্ছে আমাদের এখানের মধ্যে আহ প্রদেয় বিল হচ্ছে এখানে কত? প্রদেয় বিল হচ্ছে 20, যোগ করে দিলাম। যোগ করে দেবো গৃহীত ঋণ হচ্ছে 13, তার সাথে যোগ করে দেবো হচ্ছে আমরা মূলধনের পরিমাণ হচ্ছে ৬৭,০০০ টাকা, যোগ করে দেবো বিক্রয় হচ্ছে ১,৪০,০০০, তারপর বই ফেরত হচ্ছে এখানের মধ্যে আমাদের কত? বই ফেরত হচ্ছে ৬,০০০ টাকা, এবং আমাদের বেতন ছিল হচ্ছে ৮,০০০ টাকা। সবগুলো যদি যোগ করে দিই আমরা 40, আচ্ছা 8, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে ১,৪০,০০০, ৬৭, আগের পেজের মধ্যে গিয়েছিল হচ্ছে এখানে 20, তারপর 13 বাদ পড়ে গিয়েছে। 13 বাদ পড়ে গিয়েছিল। সবকিছু যোগ করলে বের হয় ২,৯৪,০০০। দুই পাশে আমাদের মিলে গিয়েছে। দুই পাশ মিলে গিয়েছে, তাহলে আমাদের অনিশ্চিত হিসাব নতুন করে আনার কোনো দরকার নেই। ঠিক আছে? তো আমরা গ নাম্বারটা করে ফেললাম। এবার হচ্ছে আমরা ক নাম্বার আর খ নাম্বার ম্যাথটা হচ্ছে আমরা প্রথমে মানে এবারে করব। ঠিক আছে? আচ্ছা। নিবিড় জিজ্ঞেস করছো যে গাণিতিক সূত্র যাচাই করার আর কোনো কাজ আছে র‍্যামিলের? আর র‍্যামিলের মেইন কাজ হচ্ছে এটা। আরো কাজ হচ্ছে এটা আমাদের কি করে? এটা আমাদের মেইনলি হচ্ছে আর্থিক বিবরণী তৈরিতে এবং কার্যপদ্ধতি তৈরিতে আমাদেরকে সহায়ক একটা বই হিসেবে কাজ করে। এই দুটোই হচ্ছে মেইন কাজ বলতে পারবো। তেমন আর কোনো বেশি কাজ নেই। তারপর এখানে ক নাম্বারে বলা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মনে রাখবা তোমাদের বই অনুযায়ী ৩ টা মূলধন প্রাপ্তির পরিমাণ উল্লেখ করা রয়েছে। কোনটা, কোনটা? একটা হচ্ছে মূলধন প্রাপ্তি আর মূলধন আনয়ন। ২ নাম্বারে হচ্ছে ঋণ গ্রহণ। আর ৩ নাম্বারে হচ্ছে যেকোনো স্থায়ী সম্পদ বিক্রি। তোমাদের বই অনুযায়ী এই ৩ টাকে হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থায়ী সম্পত্তি বিক্রয়। সো এবার দেখি এই ৩ টা জিনিস এই প্রশ্নের মধ্যে আসে না। কি, কি আসতে পারে? মূলধন আনয়ন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। এই ৩ টাকে দেখবো যে আমাদের প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে নাকি। তো খেয়াল করে দেখো, প্রথমত বলা ছিল হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এই পেজের মধ্যে মনে হয় কিছু নাই। আচ্ছা, এই যে গৃহীত ঋণ দেওয়া রয়েছে। গৃহীত ঋণটা হচ্ছে আমাদের একটা মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে গিয়ে পড়ে। কত টাকা? ১৩,০০০ টাকা। তো ক নাম্বারের মধ্যে আমরা যেটা করবো, আমরা এখানে লিখে দিব হচ্ছে আমাদের কি, কি আসবে এখানে? ফার্স্ট লিখে দিব হচ্ছে আমরা ক্রমিক নং লিখে দিতে পারি, ক্রমিক নং। তারপর লিখে দিব সেখানের মধ্যে আমরা বিবরণ, এখানে হয়ে যাবে হচ্ছে টাকা। সো ১ নাম্বার ক্রমিক নং দিয়ে আমরা লিখে দিব এখানের মধ্যে কি লিখে দিব? গৃহীত ঋণ। গৃহীত ঋণের পরিমাণ হচ্ছে ১৩,০০০ টাকা। তারপর এখানে বলা হচ্ছে গৃহীত ঋণের পরে এখানের মধ্যে আমাদের মনে হয় আর কোন ধরনের কি দেওয়া নেই। আহ দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া নেই। এখানে ছিল হচ্ছে দালান কোঠা। দালান কোঠা ক্রয়, এটা একটা মূলধনিত ব্যয়ের মধ্যে গিয়ে পড়ছে, সেটাকে আমরা অন্তর্ভুক্ত করব না। মূলধন আনয়ন দেওয়া ছিল, মূলধন আনয়নের পরিমাণ হচ্ছে ৬৭,০০০ টাকা। সেটাকে ২ নম্বরে নিয়ে আসবো হচ্ছে আমরা মূলধন আনয়ন। মূলধন আনয়ন কত? মূলধনের পরিমাণ ছিল হচ্ছে ৬৭,০০০ টাকা বা ৬৭,০০০ টাকা। এন্ড আমাদের এখানে বলা আছে লাস্টে গিয়ে আর কিছু বলা নেই আমাদের। কোন ধরনের স্থায়ী সম্পদ বিক্রির কথা উল্লেখ করা নাই। তাই এই দুটো যোগ করে দিলে আমাদের বের হয়ে যাবে হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো যোগ করলে কত বের হয়? ৭ আর ৩ হয় ০, হাতেরও ১, ৬ কে ৭, ৮০ টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের টোটাল মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। ওকে? সো এভাবে করে হচ্ছে আমাদের ক নাম্বারটা আমরা করতে পারি। সো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ হচ্ছে ৮০,০০০ টাকা। এটাই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। ক নাম্বারটা শেষ। খ নাম্বার ম্যাথের মধ্যে গিয়ে আমাদের একটু ভালো মতো ম্যাথটা করতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক আছে? খ নাম্বারে বলা রয়েছে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে নির্ণয় করুন। সো মুনাফা জাতীয় ব্যয় ক্ষেত্রে নির্ণয় করার মনে রাখতে হবে আমাদেরকে নিট ব্যয়টাকে হচ্ছে নির্ণয় করতে হবে। সো নিট ব্যয় বলতে কি বোঝানো হচ্ছে? প্রথমত আমাদের এখানে ব্যয় কোনগুলো আছে? প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়, ক্রয় হচ্ছে ব্যয়, বেতন ব্যয়, তারপর এখানে আর ব্যয়ের মধ্যে গিয়ে রয়েছে জাহাজ ভাড়া ব্যয়। তারপর এখানের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের ব্যয় দেওয়া রয়েছে হচ্ছে বরাদ্দকৃত মাত্রা বা প্রদত্ত মাত্রা হচ্ছে এটা ব্যয়। তারপরে এখানে মণিহারি হচ্ছে ব্যয়, কুড়িন হচ্ছে ব্যয়। সো এখানের মধ্যে অনেকগুলা ব্যয় দেওয়া রয়েছে। ব্যয় পেয়ে গিয়েছি। কিন্তু এই ম্যাথটা করার টাইমে গিয়ে আমাদেরকে নিট ব্যয়ের পরিমাণ নির্ণয় করা লাগবে। নিট ব্যয় বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যখন কিনা হচ্ছে এই ক্রয় আর মজুত পণ্যকে দেখাবো, এর থেকে আমাদেরকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দেখানো লাগবে। আবার ক্রয় বের করার টাইমে গিয়ে আমাদের ক্রয় থেকে আমাদের ক্রয় ফেরত বাদ দেওয়া লাগবে। কুড়িন দেখানোর টাইমে গিয়ে কুড়িন থেকে আমাদের সন্দেহজনক দেশাদি বাদ দিয়ে তারপর কি নিট কুড়িন দেখাতে হবে। অর্থাৎ আমরা যখন কিনা হচ্ছে কি দেখাবো? যখন কিনা হচ্ছে আমরা মুনাফাতে ব্যয় পরিমাণ দেখাবো, তখন আমাদের নিট ব্যয়গুলো দেখাতে হবে। তো ১ম থেকে আসি একদম ১ম এ দেওয়া রয়েছে পারমিক মজুত পণ্য। তো যেটা করবো আমরা সমন্বিত ক্রয় বের করে তারপর হচ্ছে আমরা ম্যাথটা করবো। সো এখানে করার ঘর কেমন হবে? সেম ঘর হবে, বিবরণ টাকা, টাকা, বাট এখানে আরেকটা ঘর হলে বেটার হয়। ঠিক আছে? তো তোমাদের জন্য আমি আরেকটা ঘর দিয়ে নিই, তাহলে বেটার হবে আমার জন্য।
সো একটা ঘর বাড়িয়ে নিই, জাস্ট 1 মিনিট। সো এখানে চলে যাব হচ্ছে লেআউটে চলে যাচ্ছি। লেআউটে গিয়ে জাস্ট একটা ইনসার্ট করে দিই। ফাইন। আই গেস ২ টা ঘরই হচ্ছে আমার জন্য enough, হয়ে যাবে। আর এটাকে হচ্ছে একটু বড় করে দিই। এবার কোন ব্যয়টা করব? এবার হচ্ছে আমরা আমাদের মুনাফাতে যে ব্যয় রয়েছে সেই মুনাফাতে ব্যয়টাকে হচ্ছে আমরা এখানের মধ্যে অন্তর্ভুক্ত করব। আচ্ছা, তোমাদের কাছে কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন গুলো আমি দেখে নিই একবার। যে বরাদ্দকৃত বার্তা আরেকবার বলবেন? আচ্ছা, বরাদ্দকৃত বার্তা মানে হচ্ছে প্রদত্ত বার্তা। সো বার্তা ২ প্রকার। একটা হচ্ছে প্রাপ্ত বার্তা, আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা। সো প্রাপ্ত বার্তা হচ্ছে এক ধরনের আয়। পাওনাদারের কাছ থেকে যে বার্তা পাই তাকে বলা হয় প্রাপ্ত বার্তা। আর আমরা দেনাদারকে যে বার্তা দিই তাকে বলা হয় প্রদত্ত বার্তা। এই প্রদত্ত বার্তারই আরেকটা নাম হচ্ছে বরাদ্দকৃত বার্তা। ঠিক আছে? যেহেতু প্রদত্ত বার্তা ব্যয়, তাই বরাদ্দকৃত বার্তা কি হয়ে যাবে? একটা ব্যয়ের মধ্যে পড়ে যাবে। সো বরাদ্দকৃত বার্তা দ্বারা ব্যয় বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপর বলছো যে ভাইয়া পণ্য উত্তোলন কেন হচ্ছে র্যামিলে আসবে? পণ্য উত্তোলন অবশ্যই র্যামিলের মধ্যে আসবে। পণ্য উত্তোলন আমরা র্যামিলের মধ্যে আনি তো, এটা কেন বাদ যাবে? পণ্য উত্তোলনের জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, আর হচ্ছে কি তারপর হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, আর হচ্ছে কি হিসাব ক্রেডিট। আমাদের এখানের মধ্যে হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট, অবশ্যই আমরা এটাকে নিয়ে আসবো পণ্য উত্তোলন। আচ্ছা, নিষ্পত্তিবিহীন দায় মানে হচ্ছে এটা একটা সম্ভাব্য দায়। আমাদের এই দায়টা হতে পারে, নাও হতে পারে। আমরা জানি কোন ধরনের সম্ভাব্য দায় এবং সম্পদকে আমরা র্যামিলে অন্তর্ভুক্ত করি না, তাই নিষ্পত্তিবিহীন দায় বা সম্ভাব্য দায়কে আমরা র্যামিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। তো অরিত্র বলছো সম্ভাব্য দায় আর সম্ভাব্য সম্পদটা কি? তো অনেকগুলা হচ্ছে আমাদের দায় রয়েছে। মনে করো যে তুমি একটা মামলা লড়ছো, যে তোমার মনে করো যে তোমার একটা জমি রয়েছে, সেই জমিটার বিরুদ্ধে তুমি একটা মামলা লড়ছো। তো এই জন্য তুমি পেতে পারো, নাও পেতে পারো। যদি তুমি পাও তাহলে সেটা তোমার সম্পদ বিবেচিত হবে, আর না পেলে তোমার এটাকে ছেড়ে দেওয়া লাগবে। সেটা তোমার এই সম্পদটা আসতে পারে, নাও আসতে পারে, জিততে পারো, নাও জিততে পারো। তো এই সম্পদকে বলা হচ্ছে সম্ভাব্য সম্পদ, যে সম্পদ হতে পারে, নাও হতে পারে। আবার দায়ের ক্ষেত্রে সেম, এমন অনেকগুলো দায় রয়েছে যে দায়গুলোর উদ্ভব ঘটতে পারে, নাও ঘটতে পারে। ওই টাইপের দায়গুলোকে বলা হয়ে থাকে হচ্ছে সম্ভাব্য দায়। তো তোমাদের পরীক্ষার মধ্যে ক্রিটিক্যালি উল্লেখ করবে না, তোমাদের পরীক্ষা ডাইরেক্ট দিয়েই দিবে যে সম্ভাব্য দায় ও সম্ভাব্য মানে সম্ভাব্য হচ্ছে সম্পত্তিগুলো উল্লেখ করেই দিবে। যে কখনো তোমাদের উদ্বৃত্তের মধ্যে এগুলো উল্লেখ করা থাকে, তখন সেগুলোকে হচ্ছে আমরা কি করবো না, র্যামিলের মধ্যে অন্তর্ভুক্ত করবো না। আচ্ছা, তো এবার একটু খেয়াল করে দেখো, এই মুনাফা ব্যয়টা একটু ভালো মতো খেয়াল করতে হবে। প্রথমত আমরা নিয়ে আসবো হচ্ছে কি, প্রথমত নিয়ে আসবো হচ্ছে আমরা প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে আসবো। এখন মনে রাখা দরকার, এই প্রারম্ভিক মজুত, ক্রয় এগুলোকে দেখানোর টাইমে গিয়ে আমাদের নিট পরিমাণগুলো বের করা লাগবে। অর্থাৎ আমরা সমন্বিত ক্রয় বের করব, তারপর হচ্ছে এখানে দেখিয়ে দিব। তো সমন্বিত করার সূত্র কি? সমন্বিত করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। সো প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে কত এখানে মধ্যে? 34,000 টাকা। সো এখানে লিখে দেবো আমরা 1 নাম্বার দিয়ে যে আচ্ছা, এখানে মনে না তারিখ এই ঘরটা না দিলেও চলে। এই ঘরটা দেওয়ার দরকার নেই আপাতত, আমরা এই ঘর ছাড়াই করি। তো প্রথমত লিখবো হচ্ছে আমরা প্রারম্ভিক মজুত পণ্য, এটাকে আমরা লিখে দিব হচ্ছে প্রথম ঘরের মধ্যে। তাহলে আই গেস আমাদের না আরেকটা ঘর করলে ভালো হয় বেশি। আমি ঘরটা একটু ক্লিয়ারলি করি, তাহলে বেটার হবে এখানের মধ্যে গিয়ে। এটাকে ডিলিট করে দিচ্ছি। এই ঘরটার জায়গায় এটাকে হচ্ছে আমি এপাশে পাশে দিই। এবার বেটার। বিবরণ টাকা টাকা টাকা, এটা হচ্ছে বেস্ট একটা ঘরের মধ্যে গিয়ে পড়ে। তো এটা কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে বিবরণ, এটা হয়ে যাবে হচ্ছে টাকা টাকা টাকা। আচ্ছা ফাইন, তবে এটাকে একটু উপরে নিয়ে চলে আসলাম। তাহলে আগে আমাদের জন্য বেটার হয়। নাও, এবার আমরা ম্যাথের মধ্যে আসি। আমরা বিবরণ টাকা 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 এই ঘরটা দিয়ে হচ্ছে ম্যাথটা আমরা করব। তো প্রথমত আমরা নিয়ে আসবো হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এটাকে বসিয়ে দিব হচ্ছে আমরা মাঝখানের ঘরে বসিয়ে দিই। প্রারম্ভিক মজুত পণ্য কত দেওয়া ছিল? এটা পরিমাণ দেওয়া ছিল হচ্ছে 13,000 টাকা। তারপর যেটা করব, আমাদের এখানের মধ্যে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য তার সাথে দেওয়া রয়েছে কি, তারপর ক্রয় দেওয়া রয়েছে। ক্রয় দেওয়া ছিল, আবার এই কোশ্চেনের মধ্যে আমাদের বই ফেরত দেওয়া ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, বই ফেরত দেওয়া রয়েছে। আমাদের ক্রয় থেকে আমাদের বই ফেরত বাদ দেওয়া লাগবে। তো ক্রয় কত? আমাদের এখানে ক্রয় দেওয়া রয়েছে 1,00,000 টাকা। সেটাকে আমরা প্রথম ঘরে লিখবো। প্রথমে লিখবো হচ্ছে ক্রয়। ক্রয় লিখবো হচ্ছে 1,00,000।
এর থেকে বাদ দিয়ে দিব কত? এর থেকে বাদ দিয়ে দিব হচ্ছে আমরা বই ফেরত আর ক্রয় ফেরত হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। বই ফেরত দেওয়া আছে ৳৬,০০০। যদি একটা থেকে ৳৬,০০০ বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে ৳94,000 এখানে পড়ে থাকবে। 94,000 তারপর এর থেকে আমাদের সমাপনী উৎপন্ন বাদ দেওয়া লাগে। কিন্তু এই ম্যাথের মধ্যে আমাদের সমাপনী উৎপন্ন দেওয়া নেই। তাই কিছু যোগ বিয়োগ করাটা হচ্ছে আমাদের দরকার নেই। ঠিক আছে? তারপরে এবার যেটা করব এই দুটোকে আমরা যোগ করে দিব। যোগ করলে কত বের হয়? ৯৪,০০০ আর ৩,০০০ যোগ করলে ৯৭,০০০ তাহলে যোগ করলে বের হবে হচ্ছে ৳১,০০,০০০ হয়ে যাবে হচ্ছে আমাদের সমন্বিত ক্রয় পরিমাণ। ১,৭০,০০০ তারপরে গিয়ে হচ্ছে আমরা অন্যান্য ব্যয়গুলোকে বসাই। যেমন তারপরে ছিল হচ্ছে বেতন। বেতন কত? বেতন দেওয়া ছিল হচ্ছে ৳১২,০০০ তো বসিয়ে দিব হচ্ছে বেতন, বেতন হয়ে যাবে হচ্ছে ৳১২,০০০ তারপর বসিয়ে দিব হচ্ছে আমরা বেতনের পরে বসিয়ে দিব এখানে জাহাজ ভাড়া, যেটা দেওয়া রয়েছে ৳৫,০০০ সো জাহাজ ভাড়া ৳৫,০০০ এরপর দেওয়া রয়েছে হচ্ছে এখানে আর কোন ধরনের ব্যয় দেওয়া নেই আমাদের। এখানে বলা রয়েছে বরাদ্দকৃত বার্তা। এর পরিমাণ কত? ৳১০,০০০ সো লিখে দিব হচ্ছে বরাদ্দকৃত বার্তা, বরাদ্দকৃত বার্তা। এর পরিমাণ হবে কত? এই পরিমাণ হয়ে যাবে হচ্ছে ৳১০,০০০ তারপর এখানে বলা হচ্ছে আ মণিহারি দেওয়া রয়েছে, কুড়িন দেওয়া রয়েছে। মণিহারি কত? মণিহারি হচ্ছে ৳৫,০০০ মণিহারি হচ্ছে ৫,০০০ অ্যান্ড সবার লাস্টে গিয়ে বলা রয়েছে কুড়িন। আমরা যখন কিনা হচ্ছে ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত বাদ দিলাম, ঠিক এক্সাক্টলি সেম ওয়েতে আমাদের কুড়িন থেকে এখানে এই সন্দেহের দেশে বাদ দেওয়া লাগবে। অর্থাৎ কুড়িন থেকে কুড়ির সূচিতে বাদ দিয়ে আমরা নিট কুড়িন বের করব। সেটাকে হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। এখানে লিখবো হচ্ছে আমরা কুড়িন, সেটা ১ম ঘরে বসিয়ে দিব। কুড়িন দেওয়া আছে কত? কুড়িন দেওয়া আছে হচ্ছে ৳৯,০০০ এটা লিখবো হচ্ছে ১ম ঘরে। এর থেকে বাদ দিয়ে দিব হচ্ছে আমরা সন্দেহজনক দেনা সঞ্চিতি। ঠিক আছে? আমি পুরো ওয়ার্ডটা লিখলাম না, আমি ছোট করে লিখলাম। বাট তোমরা পড়ে নিলে একদম ফুল ওয়ার্ডটা হচ্ছে লিখবা। কত? এটার পরিমাণ হচ্ছে দেওয়া রয়েছে এখানের মধ্যে ৳৮,০০০ সো এটা থেকে আমরা বাদ দিয়ে দিব। ৮,০০০ বাদ দিলে এখানে পড়ে থাকবে হচ্ছে ৳১,০০০ শেষ। এইবার জাস্ট সবগুলোকে যোগ করে দিলেই আল্টিমেটলি আমাদের বের হয়ে যাবে কিসের পরিমাণ? আমাদের এই মুনাফা ব্যয় পরিমাণ বের হয়ে যাবে। সো এখানে কত দেওয়া রয়েছে? প্রথমত দেওয়া রয়েছে হচ্ছে আমাদের ১,৬০,০০০ এখানে হচ্ছে ১,৬০,০০০ এর সাথে আমরা যোগ করে দিব কত? সেটা যোগ করে দিব হচ্ছে আমরা ৳১২,০০০ তারপর আছে যোগ করে দিব হচ্ছে ৳৫,০০০ সে যোগ করে দিব ৳১০,০০০ তারপর ৫,০০০ এবং হচ্ছে ১,০০০ তাহলে যোগ করলে আল্টিমেটলি গিয়ে আমাদের মুনাফা হতে ব্যয় পরিমাণ বের হয়ে যাবে কত? ৳১,৪০,০০০ সো আমি একটু ঘরটা ছোট দিয়ে ফেলেছিলাম। তোমরা একটু ঠিকমতো ফরম্যাটিং করে পরীক্ষায় ঠিকমতো লিখবা। ঠিক আছে? সো এটি ছিল হচ্ছে আমাদের এই মুনাফা হতে ব্যয়ের পরিমাণ। তার মানে কি বুঝলাম? আমাদেরকে পরীক্ষায় মুনাফা হতে ব্যয় উল্লেখ করার টাইমে কি করতে হবে? আমাদের একদম নিট যে ভ্যালু গুলা রয়েছে, সেই ভ্যালু গুলা দিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তাই আমরা আ এই সমাপনী উৎপন্নে আমরা কি করব? পারমাণবিক থেকে বাদ দিয়ে নিব। তারপর কুড়িন থেকে হচ্ছে আমরা কুড়ি সূচি বাদ দিয়ে নিব। ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত বাদ দিয়ে নিব। তারপরে গিয়ে যে ভ্যালুটা আসে ওই ভ্যালু দিয়ে হচ্ছে আমরা আমাদের কাজটা করছি। ঠিক আছে? তো এভাবে করে হচ্ছে আমরা আমাদের এই মুনাফাতে ব্যয়ের পরিমাণটা হচ্ছে বের করতে পারি। তো আমরা মোটামুটি আজকে ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি তোমাদের বলে নাও যে তোমাদের এই টোটাল ক্লাসের মধ্যে কোন সমস্যা ছিল নাকি? সমস্যা থাকে তাহলে সলভ করব। সলভ করার পরেই হচ্ছে আমাদের ক্লাসটি আজকে আমরা শেষ করব। আচ্ছা। সো পারমাণবিক উৎপন্ন কোথায় পেলাম? পারমাণবিক উৎপন্ন হচ্ছে দেওয়া রয়েছে এই যে ১ নাম্বার দেওয়া রয়েছে। পারমাণবিক উৎপন্নের পরিমাণ হচ্ছে ৳৩৪,০০০ রাসেল বলল সমরের থেকে বাদ দেওয়া লাগবে না। অবশ্যই বাদ দেওয়া লাগবে। বাট কোয়েশ্চেন এ দেওয়া ছিল না। তাই বাদ দেওয়া লাগে নাই। যদি দেওয়া থাকতো আমরা অবশ্যই বাদ দিয়ে নিতাম। এখানে তো কোথাও দেওয়া নেই সমরের উৎপন্নের পরিমাণ। থাকলে আমরা অবশ্যই বাদ দিয়ে তারপর হচ্ছে আমরা সম্মিলিত কর্মফলনটা বের করতে পারতাম। তো দেলোয়ার বলছে, "ভাইয়া অনেক কঠিন।" কঠিন না, খুবই ইজি একটা পার্ট। কেন কঠিন হবে? তোমাদেরকে যে হার্ড পার্ট গুলো বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তোমাদের কাজ হবে বাসার মধ্যে তোমরা তোমাদের বইয়ের যে ম্যাথ গুলো রয়েছে সবগুলো সৃজনশীল খুব ভালো মতো করবা। বিলিভ মি সবগুলো একবার করে গেলে দেখবা যে র‍্যামিল খালি রিপিট করে। রিপিটেড জিনিসগুলাই বারবার তোমাদের পরীক্ষার মধ্যে আসে আরকি। খুব বেশি ভ্যারাইটি বলতে কিছু নাই। ঠিক আছে? সো তোমাদের যেটা করতে হবে পরীক্ষায় খুব বেশি করে পড়তে হবে আর প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমাদের র‍্যামিলের মধ্যে তেমন সমস্যা থাকবে না। আচ্ছা, দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আর তেমন কোনো হচ্ছে সমস্যা দেওয়া থাকছে। আচ্ছা, ব্যয়ের পরিমাণ নির্ণয় করার টাইমে যদি সে সমন্বিত ক্রয় থাকে তাহলে কি সেটাই হবে? হ্যাঁ। যদি আমাদের সমন্বিত ক্রয় দেওয়া থাকতো তাহলে হচ্ছে আমাদেরকে আর অন্য কোনো কিছু যোগ বিয়োগ করা লাগতো না। কারণ ওটার মধ্যে অলরেডি হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, তারপর হচ্ছে আমাদের ক্রনিক ক্রয়, সমন্বিত পণ্য আমাদের যোগ বিয়োগ করাই আছে। তখন কি আমাদের আলাদা করে আর হচ্ছে ওইগুলোকে বসানোর দরকার হতো না। আচ্ছা, তো বুঝছো তারপর বলছো যে বীমা সেলামি আর বীমার মধ্যে পার্থক্য রয়েছে নাকি? না। বীমা সেলামি আর বীমা একদম সেম জিনিস। এটার মধ্যে কোনো পার্থক্য নেই। বাট বীমা সেলামি আর জীবন বীমা প্রিমিয়াম ২ টার পার্থক্য আছে।
নরমাল মানে নরমালি বীমা ইসলামী বা বীমা প্রিমিয়াম হচ্ছে এক ধরনের ব্যয়। বীমা প্রিমিয়াম হচ্ছে এক ধরনের ব্যয়। আর জীবন বীমা প্রিমিয়াম সেটা হচ্ছে এক ধরনের উত্তোলন। ঠিক আছে? বীমা প্রিমিয়াম ব্যয়, কিন্তু জীবন বীমা প্রিমিয়াম সেটা হচ্ছে এক ধরনের উত্তোলনের মধ্যে গিয়ে পড়ে। সো এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। জীবন বীমা প্রিমিয়াম আর হচ্ছে আয়কর। এই ২ টা আমাদের স্পেশাল কিসের মধ্যে গিয়ে পড়ে? স্পেশাল উত্তোলনের মধ্যে গিয়ে পড়ে। আর কেউ একজন কোয়েশ্চেন করেছিলেন, সাধারণ সঞ্চিতি কি জিনিস? আমাদের ব্যবসার মধ্যে মনে করো ভবিষ্যতে যেকোনো ধরনের আ সংকট ঘটতে পারে। এই কথা চিন্তা করে যদি আমি আলাদা করে কোনো ফান্ড তৈরি করে রাখি, ওই ফান্ডটাকে বলা হয়ে থাকে হচ্ছে সাধারণ সঞ্চিতি। জাস্ট লাইক আমরা আমাদের কি করি? আমরা ব্যাংকেও টাকা কেন রাখি? ভবিষ্যতে টাকা লাগতে পারে এই কারণে ব্যাংকে সঞ্চয় করি। ঠিক সেম ভাবে ব্যবসার মধ্যে ভবিষ্যতে কোন ধরনের আ মানে আমাদের সংকটের সৃষ্টি হতে পারে। ওই কথা চিন্তা করে যদি আমরা আগে থেকে কোন সঞ্চিতি তৈরি করে রাখি, ওটাকে বলা হয়ে থাকে হচ্ছে সাধারণ সঞ্চিতি। আচ্ছা, পানির বোতলের পরিমাণ হচ্ছে আচ্ছা আমি কি ভুল করেছিলাম? আচ্ছা, ৳৩৪,০০০ তাহলে আমি একটু ভুল করে ফেলেছি। তাহলে এখানে আসবে হচ্ছে ৳34,000 আসবে। আ আমি এক্সট্রিমলি সরি, এখানে আমারই ভুল হয়ে গিয়েছে একটু। এটা হবে হচ্ছে 34,000। তাহলে যোগফলে একটু ভুল হয়ে গিয়েছিল। তাহলে ৪ মিলে হয় হচ্ছে এখানের মধ্যে হয়ে যাবে হচ্ছে ৳৮,০০০। ৯ আর ৩ মিলে কত হবে? এখানের মধ্যে হয়ে যাবে হচ্ছে ১২,০০০। তাহলে ১,২৮,০০০, তাহলে একটু বেড়ে গেল। ঠিক আছে? তাহলে যেটা করতে হবে আমরা যেটা করব যে একটু তাহলে যোগ-বিয়োগ ঠিক করে নিই। ঠিক আছে? আমি তোমাদেরকে স্লাইডটা দেওয়ার টাইমে গিয়ে যোগ-বিয়োগ ঠিক করে তারপরে গিয়ে ম্যাথটা বসিয়ে দিব। আমার পার্ট থেকে একটু ভুল হয়ে গিয়েছিল। ৳১৩,০০০ ছিল এখানের মধ্যে। ৳১৩ ছিল হচ্ছে গৃহীত ঋণ। আমি ভুল করে এই ৳১৩ টা হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম, বাড়ির বেতনে বসিয়ে দিয়েছিলাম। I am extremely sorry। বাড়ির বেতনে হয়ে যাবে হচ্ছে ৳৩৪,০০০। ফাইন। আচ্ছা। সো দেখতে পাচ্ছি যে তোমাদের মোটামুটি হচ্ছে এখানে আর কোন ধরনের সমস্যা নেই। সমস্যা না থাকলে আজকের মতো ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। তো তোমরা ১ম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেছো। তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের বাসায় কাজ হবে কি করো? তোমাদের বাসার মধ্যে কাজ হবে। তোমাদের বইয়ের সৃজনশীলগুলো তোমরা ভালোমতো করে ফেলবা। প্লাস বোর্ডের সৃজনশীলগুলো দেখতে পারো। তাহলে তোমাদের এই সৃজনশীলের পার্ট সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট দিন থেকে হচ্ছে আমাদের যে মেইন পার্ট রয়েছে, আর্থিক বিবরণী সেই পার্টটা হচ্ছে আমরা শুরু করব। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী সপ্তাহে নেক্সট ক্লাসে। অর্থাৎ শুক্রবার তোমার সাথে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অনেক বেশি করে তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই। গুড বাই এভরিওয়ান।